পরীক্ষা কেমন দিলা? স্যার কোশ্চেন অনেক কঠিন ছিল। স্যার আপনার কোশ্চেনটা অনেক কঠিন ছিল স্যার। কি বলে? জি আমার কোশ্চেন এত কঠিন ছিল? স্যার কোশ্চেন ফার্স্টে দেখে ভাবছি সহজ, পরে যে স্যার লিখতে গেছি মাথা ঘুরায় স্যার, কি করব, এরকম অবস্থা স্যার। কেন কেন মনে হচ্ছে যে কোশ্চেনের মাথা ঘুরাচ্ছে? স্যার আরো মাথা ঘুরানো বাকি, মার্ক এরকম দিছেন এটা দেখা বাকি স্যার। মার্ক দিতে তো আমাকেও হ্যাস্ত করে ফেলছো তোমরা। নিজেই বুঝবে না আমাদের মাথা কেন ঘুরাইছে। তোমাদের খাতা কাটতে গিয়ে তো আমারও মাথা ঘুরাচ্ছে। সবার খাতায় দেখলাম মোটামুটি, তবে নাম্বার বসাইছিও কিছুটা, কিন্তু তোমাদেরকে দেওয়ার মতো করে এখনো সাজানো হয় নাই, নাম্বার গুলো আর কি যোগ করা হয় নাই, প্লাস অন্যান্য জিনিসগুলো বাকি আছে। সময়ও শেষ হয়ে যাচ্ছে, মাত্র আর 2 দিন আছে আর কি, 13 এবং 14 তারিখের মধ্যে সব শেষ করতে হবে। কিন্তু খাতা তোমরা যেভাবে লিখছো এটা খুবই কঠিন। তার মধ্যে আগে আমি কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে, তারপরে আমি অন্যান্য কথাগুলো বলি। প্রথম যে কোশ্চেনটা ছিল, মানে তোমাদের অ্যান্সার ট্যান্সার যা দিচ্ছ তাই, কম্পেয়ার ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইল এবং টেকনিক্যাল টেক্সটাইল, ঠিক না? সুন্দর একটা কোশ্চেন দেওয়া হয়েছিল এবং বলছিলাম যে এখানে যত সহজে বলা যায় তত সহজে এটা এক্সপ্রেস করা যাবে না, এটাকে খুব সুন্দরভাবে চিন্তা ভাবনা করে তারপরে অ্যান্সার করতে হবে। তো মানে কি বলবো, এটাকে 50-50ও বলা যায় না, 50-50 বলা যায় আবার যায় না, এরকম একটা অবস্থা। আবার অনেকে কি করছে, ভুল সংজ্ঞায়িত করছো আর কি, ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইল এবং টেকনিক্যাল টেক্সটাইলকে সংজ্ঞা দিচ্ছে ভুল। কোনটা ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইল এবং কোনটা টেকনিক্যাল টেক্সটাইল, দুইটাই মানে রং অ্যান্সার হচ্ছে। তাহলে আমি যদি একটাকে ধরি যে হ্যাঁ টেকনিক্যাল টেক্সটাইল ঠিক আছে, বাট ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইল ঠিক নেই, মানে তোমাকে যে মেইন কোয়েশ্চেনটা হচ্ছে কম্পেয়ার করতে বলা, কিন্তু তুমি টেকনিক্যাল টেক্সটাইলটাকে মানে একতরফা বানায় ফেলছো আর কি অ্যান্সারটা, যেটা হচ্ছে কম্পেয়ার কথাটাই আসে নাই। ঠিক আছে, কম্পেয়ারটা হয় নাই, যেহেতু আমার অর্ধেক মানে টেকনিক্যাল টেক্সটাইল বুঝছি আমি, বাট এটা যে কম্পেয়ারটা কেমন সেটা কিন্তু আমার অ্যান্সার আসে নাই। আবার অনেকে ভুল করছো, মানে পুরো অ্যান্সারটাই ভুল আর কি, কনভেনশনাল টেক্সটাইল নিয়ে আসছো, কোথায় টেকনিক্যাল টেক্সটাইল আর কোথায় কনভেনশনাল টেক্সটাইল। এরপরে যেটা ছিল সেটা তো নর্মালি ক্লাসিফাই টেকনিক্যাল টেক্সটাইল বেসড অন অ্যাপ্লিকেশন এরিয়া। মাত্র একজন, মানে আমি বলবো যে মাত্র একজন আর কি সোর্স বলছো যে অ্যাপ্লিকেশন এরিয়া অনুযায়ী এটাকে ক্লাসিফাই করা যায় কোথা থেকে, টেক্সটাইল, যেটা ওরা যেভাবে ক্লাসিফাই করছে সেটা অনুযায়ী 12 রকম ক্লাসিফাই করা যায়। আর বাকিরা কিন্তু কোনো মেনশনই করো নাই যে আসলে তুমি ক্লাসিফাই করছো কিভাবে, কারণ এখানে ক্লাসিফিকেশনের কোনো শেষ নাই, আনলিমিটেড একটা ক্লাসিফিকেশন চলতেছে। বিশেষ করে লাস্টে আমরা বলছিলাম যে 2টা ক্লাসিফিকেশন আনার জন্য, বিশেষ করে স্মার্ট টেক্সটাইল, ন্যানো টেক্সটাইল, টেক্সটাইল, এই জিনিসগুলো অনেকেই লেখো নাই বা আসে নাই। ওই যে 12টা লিখছো তারপরে আর নয়, কারণ 12টা তো একজনের, এটা হচ্ছে কার, ওই যে টেকনিক্যাল টেক্সটাইলের ইনস্টিটিউট বা আমরা বলতেছি টেক টেক্সটাইল এক্সিবিশন, সেখানে ক্লাসিফাই করা হয়েছে। তো একটা পয়েন্ট তোমার দরকার ছিল, সেটা হচ্ছে আদার অ্যাপ্লিকেশন এরিয়া, ওই বলে মানে এটা শেষ করলে সবচেয়ে বেটার হতো আর। তারপরে এটাকে আমি সম্পূর্ণ ধরবো অ্যান্সারটা, মানে এখানে কিছু নাই আর কি, এক্সট্রা কোনো কিছু বলার নাই। তারপরে যে কোয়েশ্চেনটা ছিল সেটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন ছিল, যে বাংলাদেশ সিনথেটিক ফাইবার স্পিনিং এবং নন ওভেন ইন্ডাস্ট্রির প্রতি কি ফোকাস করা উচিত কিনা তাদের। ঠিক আছে, এটা নিয়ে খুবই অদ্ভুত অ্যান্সার দিচ্ছ আর কি তোমরা। কারটা সঠিক ধরবো, মানে অ্যান্সার সঠিক ধরার মতো আসলে নাই। ঠিক আছে, এখানে কার অ্যান্সার সঠিক ধরা যায়, মানে খুব ভালো বলা যাবে না, খুব খারাপ বলা যাবে, খুব খারাপ বলা যায় বাট খুব ভালো বলা যাবে না আর কি, একটা মানে মিডিয়াম ক্যাটাগরিতে রয়ে গেছে। আমরা খুব এক্সট্রা অর্ডিনারি যে আমরা কিছু শিখছি, বা তুমি যে একটা কমেন্টস এর উপরে ফোকাস করতে পারো,
এই জিনিসটা মানে তোমার মধ্যে এখনো আসে নাই। যেটা আমরা তোমাদেরকে বলছিলাম যে তুমি এত বছর ধরে যে স্পিনিং শিখতেছো, এত বছর ধরে তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিখছো, তাহলে তোমার এখন এই ইন্ডাস্ট্রি সম্পর্কে তোমাকে চিন্তা ভাবনা করা শিখতে হবে। কোথায় আমাদের বাংলাদেশের ফোকাস করা উচিত, কোথায় করা উচিত না, কোথায় আমরা উইক, কোথায় তুমি আরো মনোযোগ দেওয়া উচিত। ঠিক আছে, অ্যাজ এ কান্ট্রি হিসেবে আমরা যদি আমাদের দেশ হিসেবে, আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কোথায় ফোকাস করা উচিত বেশি, এই জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারলাম না। এটা একটা উইক পয়েন্ট আমাদের। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি বলছিলাম যে চারটা টপিকস এর মানে চারটা ফাইবার সম্পর্কে আমরা একটু প্রপার্টিস এবং অ্যাপ্লিকেশন এরিয়াটা অনেকেই সুন্দর গুছাই লেখছো, এটা সম্পর্কে অনেকেই গুছাই লেখছো সুন্দর করে। তবে ম্যাক্সিমামই দেখছি এটা কপি, মানে একেবারে সেম একই অ্যান্সার আমি বারবার দেখছি। মার্কিং করি নাই আমি, কপি কে কে করছে, বাট দেখে মনে হচ্ছে সেম। এটাতে আসলে খুব একটা চেঞ্জ নাই কোনো অ্যান্সারের মধ্যে, মানে স্পেশালিটি নাই যে তুমি আসলে এই ফাইবারটা সম্পর্কে সত্যি তুমি পড়ছো কিনা নিজে, এরকম কোনো অপশন আমি দেখলাম না তোমাদের। অল এন্ড ওভার সবারটা একই অ্যান্সার। দ্যাট মিনস কি বলবো, হয় তোমরা একই জায়গা থেকে সবাই নিছো, অথবা একজন সেটাই সবাই করছো, এরকম আর কি। বিষয়টা অদ্ভুত আর কি। এখন ফাইবারের প্রপার্টিজ সম্পর্কে কয়েকজন আছো দেখবে একবারে প্রপার্টিজ এর ভ্যালু পর্যন্ত মেনশন করছো, ঠিক আছে, আর কয়েকজন বলছো না এটা হাই, লো, রেজিস্ট্যান্স, গুড রেজিস্ট্যান্স, এরকম ভাবে লিখছো। এটার থেকে ভ্যালু গুলো উল্লেখ করলে বেটার, মানে সেটা হচ্ছে মানে অ্যাপ্রোপ্রিয়েট আর কি আমি বলবো অ্যান্সারটা, যখন ভ্যালু গুলো দাও। আর ওটা অ্যাবসেন্ট থাকলে আমরা ধরে নিচ্ছি এটা ইনকমপ্লিট একটা অ্যান্সার। আচ্ছা, এক্সপ্লেইন রাইট চয়েস অফ ফেব্রিক স্ট্রাকচার, এটা তোমরা অনেকেই ভুল করলা, এটা কেন? স্যার ভ্যালু বলতে কি দাম? দাম জান কোনটা কোনটা? মানে ওই যে ডাইনিমা, নমটেক্স এগুলার হ্যাঁ, ভ্যালু ভ্যালু। ভ্যালু ভ্যালু বলতে কত স্ট্রেন্থ, কত কত টেনাসিটি, মানে নিউটন পার সেন্টিমিটার বা এই ধরনের, হ্যাঁ, নিউটন পার ট্যাক্স। তারপরে তোমার কেমিক্যাল রেজিস্ট্যান্স কার প্রতি বেশি, মানে কোন কেমিক্যালের প্রতি, নট শুধু কেমিক্যাল, মানে কোন কেমিক্যালের প্রতি। কারণ এগুলো তো বুঝতেই পারতেছো, এগুলো তোমাকে প্রপার্টিসটা খুব সুন্দরভাবে মেনশন করতে হবে, যেটা আমরা তোমাদেরকে দেখাইছিলাম। হ্যাঁ, তারপরে তোমার কি বলে ফিজিক্যাল প্রপার্টিস এবং কেমিক্যাল প্রপার্টিস যদি তুমি একটু আলাদা করতে পারতা, যে এটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস, এটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস, তারপরে তুমি এটাকে এক্সপ্লেন করতা, সেটা সবচেয়ে বেটার হতো আর কি। ঠিক আছে, যাই হোক, যতটুকু দিচ্ছ আর কি ততটুকুই। কারণ যেহেতু তোমরা এখনো ওইভাবে মানে নিজেদেরকে যে একটা সোর্স নিতে হয় কিভাবে, একটা জিনিস সম্পর্কে কিভাবে লিখতে হয় সেটা সম্পর্কে তোমরা এখনো মানে অতটা পারফেকশন আসে নাই তোমাদের। আর একটু চেষ্টা করতে হবে আর কি। নাম্বার এখানে খারাপ দেয় নাই, মোটামুটি এটাতে সবাইকে ভালো নাম্বার দিচ্ছি। তবে অনেকের অনেকের বলতে আমি কয়েকজনের কথা বলি একটু, দাঁড়াও। দুইটা স্টুডেন্টকে আমি পাইছিলাম, কোথায় ওদের এটা কত আইডি, আবু বকর, হ্যাঁ, তারপর হচ্ছে পারভেজ, এরপরে মির্জা এবং হৃদয়। এই চারটা খাতা একেবারে সেম, এবং এদের নাম্বার আমি কিছু কমাই দিচ্ছি ইচ্ছা করে। আমি জানি না কোথায় নাম্বার কমাইছি, তবে ওদের খাতা সেম। এরকম যদি আমি নেক্সট টাইম পাই তাহলে মোটামুটি জিরো পাবা আর কি, পাস করে আর বাইরে পারবা না। কেন করছিস তোমরা নিজেরা খাতা দেখলে বুঝতে পারবে, এরকম যাতে না হয়। ঠিক আছে, আরো আছে একই অ্যান্সার যদি আমি খুঁজতে চাই, কারণ এত মানে অনলাইনে বা এইভাবে একটা পেজ একটা পেজ করে উঠাইলে এত আমি খুঁজে পাবো না, হারিয়ে ফেলি আর কি, কার সাথে মিল আছে এটা হারাই ফেলি। দুজনকে মার্ক করা বা 4-5 জনকে একসাথে মার্ক করে খুঁজে পাওয়াটা কঠিন। 30 জন স্টুডেন্ট, এখন যদি আমি সবাইকে খুঁজতে থাকি দেখা যাবে সবাই মিলে যাবে আর কি একজনের সাথে আর কি। ঠিক আছে, আর রং অ্যান্সারের জন্য আমি নাম্বার একটু বেশি কেটে রাখছি রং অ্যান্সারের জন্য, আর এই যে সেম অ্যান্সার যদি আমি পাই তার জন্য আমি কমায় রাখছি নাম্বার। ঠিক আছে, এই দুইটা জিনিসের জন্য নাম্বার কমিয়ে রাখা হয়েছে। অ্যান্সার অনেক ভালো হয়েছে, বাট আমরা সেটাকে গ্রান্ট করিনি। এরপরে যেটা আসতেছে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল যে চয়েস অফ রাইট চয়েস অফ ফেব্রিক স্ট্রাকচার ইন ম্যানুফ্যাকচারিং টেকনিক্যাল টেক্সটাইল। এটা তো তোমাদেরকে মানে পুরো একটা ফেব্রিক স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করছিলাম,
একটা দুইটা না তিনটা ক্লাস পর্যন্ত। একটা ছিল কি ওভেন ফেব্রিকের জন্য, একটা নিচ ফেব্রিকের জন্য, একটা হচ্ছে মাল্টি এক্সিয়াল ফেব্রিক, মানে এই ধরনের অবস্থায় আমরা আলোচনা করছি। আর লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে নন ওভেন এবং ব্রেড। তাহলে বুঝতে পারতেছো এখানে অনেক বিশাল একটা অংশ তোমাকে অ্যানালাইসিস করা দরকার ছিল, এবং খুব শর্টকাটে। মানে তোমরা যেরকম করছো, হয় ওভেনটা টাচ করছো, কেউ শুধুমাত্র মাল্টি এক্সিয়ালে গেছো কোনো ভূমিকা টমিকা ছাড়া, বা আসলে কেন তুমি শুধু মাল্টি এক্সিয়ালটাকেই এখানে এক্সপ্লেন করতেছো আমি বুঝতেছি না। মানে এই ধরনের কিছু প্রবলেম আছে আর কি। মানে তোমরা কোন দিকে চলে গেলা, মানে হারায় গেলা আর কি। যখন আমি বললাম যে কিভাবে তুমি চয়েস করবা, তোমাদেরকে একটা ভিডিও আমরা দিছিলাম দেখার জন্য যে কিভাবে ফেব্রিক স্ট্রাকচার চয়েস করতে হয়, এবং তোমরা আলোচনাও করছিলা যে হ্যাঁ স্যার ফেব্রিকের থিকনেস, ফেব্রিকের কি বলবো ডায়াগোনাল পজিশন, ফাইবার অ্যারেঞ্জমেন্ট, তারপরে ফাইবার চয়েস, হ্যাঁ তারপরে তোমার লাস্টে আমরা কি বলছিলাম স্ট্রাকচার, তারপরে ফাইবার, হ্যাঁ তো ইয়ার্ন অ্যারেঞ্জমেন্ট বা ইয়ার্ন টাইপস, এই ধরনের অনেকগুলো পয়েন্ট আকারে আমরা বলছিলাম যে তুমি কিভাবে এটাকে এক্সপ্লেন করবা ফেব্রিক স্ট্রাকচার যখন চয়েস করতে চাও। ঠিক আছে, তো দেখা যাচ্ছে অনেকেই তোমরা উল্টা পাল্টা অ্যান্সার দিছো। অনেকেই আমরা দেখলাম যে কি টেনজাইল প্রপার্টিস না কি প্রপার্টিস, আমি বুঝলাম না ওগুলো ওগুলো কিভাবে আসলো টেনজাইল প্রপার্টিস, তারপরে তোমার ফাস্টনেস, এই সেই এগুলো কিভাবে আসছে। এগুলো তো তোমার টেকনিক্যাল টেক্সটাইলের সাথে যায় না। স্ট্রেংথ এগুলো যাবে হচ্ছে ফাইনাল ফিনিশ প্রোডাক্টের সাথে। বাট আমি যখন ফেব্রিক স্ট্রাকচার চয়েস করব টেকনিক্যাল টেক্সটাইল বানানোর জন্য, তখন আমি কি করব সেটা চাচ্ছি আমরা। আমরা কিন্তু চাচ্ছি না যে ফেব্রিকটা তুমি কিভাবে টেস্ট করবা, কি কি টেস্ট করবা বা কি কি প্রপার্টিস তুমি টেস্ট করবা, সেটা আসলে আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছিলাম যে ওই রকম টেস্ট বা ওই ধরনের প্রপার্টিস পাইতে হলে তুমি আসলে কিভাবে ফেব্রিকটা বানাবা সেটাই আমরা চাচ্ছিলাম, যে এটা প্লায়াবিলিটি কেমন হবে, এটা কি হবে, ওইটা কি হবে, সফটনেস কেমন হবে, স্ট্রেংথ যদি বেশি চাই তাহলে আমার কি কি করতে হবে। এইভাবে আমরা আসলে একটা কমন একটা অ্যান্সার চাচ্ছিলাম, বা একটা অ্যারেঞ্জ, যদি বলবো যে একটু গুছানো অ্যান্সার। আমরা তো অনেক কিছু পড়ছি, কিন্তু তুমি সামারাইজ করে এখানে বলতে পারো কিনা সেটাই আমি আসলে দেখতে চাচ্ছি। তো ম্যাক্সিমাম দেখছি যে মানে যে যেভাবে পারছো আর কি অ্যান্সার দিচ্ছ, এটা মানে কি বলবো মানে সঠিকভাবে যে যাওয়ার কথা সেভাবে তোমরা কেউই যেতে পারো নাই। হয় একজন ওভেনের দিকে গেছে, মানে শুধু ওভেনে সে ফিক্সড, কেউ দেখলাম যে নিটিং এ চলে গেছো, সে নিটিং এ ফিক্সড। এরপরে কেউ দেখলাম যে মাল্টি এক্সিয়াল ফেব্রিক অ্যানালাইসিস, মানে ওইটার বর্ণনা দেওয়া শুরু করলাম। ঠিক আছে, ওখানে গিয়ে বসে আছো, মানে আর কোথাও তুমি যাইতে পারো নি। ঠিক আছে, অথচ এগুলো সবগুলোকে সামারি করে নিতে হইতো। আমরা যেটা বলছিলাম যে নিজের ল্যাঙ্গুয়েজে সুন্দর করে গুছিয়ে নেয়া, সেটা তোমরা অনেকেই করতে পারতেছো না। দ্যাট মিনস আমরা যদি বলি যে পার্সোনাল স্কিল, হ্যাঁ তোমাদের মধ্যে যে পার্সোনাল যে স্কিলটা সেটা এখনো অনেক উইক, নিজের উপরে কনফিডেন্সটা অনেক দুর্বল। আর ডিফারেন্স বিটুইন টুইস্টিং এবং ফলস টুইস্টিং, এটাতে তোমরা অনেক ঢাপলা অ্যান্সার দিচ্ছ। এটা তো স্পিনিং মেথড না, টুইস্টিং এবং ফলস টুইস্টিং এটা তো স্পিনিং মেথড। তোমরা দিলে কি ব্রেডিং এর সাথে কার কার যেন পার্থক্য করলো, একটা ইয়ার্ন আর একটা কি জানো ফলস টুইস্টিং, যেটা আমরা নর্মালি দেই যে স্লাইভারের ক্ষেত্রে বা অন্যান্য জায়গায়। হ্যাঁ জিরো টুইস্ট না, আসলে এটা ওয়ান টুইস্ট থাকে। তোমরা ম্যাক্সিমাম দেখলাম জিরো টুইস্ট, ভ্যালু হচ্ছে জিরো। জিরো টুইস্ট হলে তো এটা মানে ফলস টুইস্ট হয় কিভাবে, ওখানে তো টুইস্ট নাই। ফলস টুইস্ট হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান অথবা টু, এটা থাকবেই, এবং পরবর্তীতে সেটা আবার আনটুইস্ট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সেটা হবে স্পিনিং মেথড হিসেবে যাবে। স্যার ওই যে এটা কিন্তু আনটুইস্ট হয়ে স্পিনিং মেথড। যাওয়ার কারণেই তো ওইখানে আর কি বলে হ্যাঁ ঠিক যে আছে, স্টিল জিরো। কিন্তু তোমরা যেটা বলছো সেটা হচ্ছে ওই যে বিভিন্ন প্রসেসের জন্য, প্রসেস নট স্পিনিং মেথড। হ্যাঁ ওই যে তোমাদের একটা তোমার স্লাইড ছিল দেখতা যে কি বলো স্পিনিং টেকনিক বলে একটা কথা আছে না, যে রিং স্পিনিং, রোটর স্পিনিং, এয়ার স্পিনিং, হ্যাঁ ভর্টেক্স, এই ধরনের কতগুলো টার্মস দিয়ে কিন্তু আমরা পড়ছিলাম। মনে আছে কিনা তোমাদের, আমি জানি না মনে আছে কিনা তোমাদের। হ্যাঁ জি ভর্টেক্স, স্যার, ওই এয়ার টার্মস স্পিনিং, দিয়েই লেখা ছিল। এটা এটা কিন্তু আলাদা ছিল। হ্যাঁ এটা কিন্তু পুরো আলাদা ছিল। এবং আমরা ছিলাম যে ওখানেই সুন্দর করে এই যে টুইস্টিং এর দুইটা অপশন ছিল, একটা হচ্ছে সাইডো স্পানিয়ান, তারপরে হচ্ছে কি ডুও স্পানিয়ান। হ্যাঁ এটা থেকে আসবে সেই ধরনের ইয়ান গুলো। আর ফলস টুইস্টিং থেকে কিভাবে আসবে, রোটোফিল, প্লাইফিল, এরকম কতগুলো টার্মস তোমার এখান থেকে আসবে।
কিন্তু তোমরা মানে এই সংজ্ঞা দুটাকে আইডেন্টিফাই করতে পারছো অন্যভাবে। স্যার ওইগুলা তোমরা তো আইডেন্টিফাই করছো মানে এটাকে ইয়ান এক্সাম্পল হিসেবে। না, হ্যাঁ ফলস টুইস্ট। স্যার ওই স্পিনিং মেথড গুলা কি ফলস টুইস্টের এক্সাম্পল না, মানে কোন স্পিনিং মেথডে কোন ধরনের টুইস্ট দেয়া হয় সেটা? না না, তোমাদের একটা আমি বলি, দাঁড়াও। স্যার স্পিনিং এমনিতে আপনি মেথড, আমাদেরকে বলেন ডিটারমিনেট মানে সাবজেক্ট। টুইস্টটা কি আর ফলস টুইস্টটা কি? দাঁড়াও দাঁড়াও আমি বলতেছি। জেনারেলি ইন্ডিয়ান স্যার এই যে প্রসেসের মধ্যে ম্যাগনেট ফাইবার যেগুলো এগুলো স্যার ফলস টুইস্টে হয় না স্যার? ওগুলো ফলস টুইস্ট না, তোমাদেরকে আমি বলছিলাম টেকচার্ডিয়ান, নট ফলস টুইস্ট। ম্যানমেড ফাইবারে ফলস টুইস্ট কেন দিতে যাবো আমি? সব ধরনের স্পিনিং তো হয় ম্যানমেড ফাইবারে। স্যার ম্যানমেড জয়েন্ট ফাইবারকে আমি শর্ট লেন্থে বানিয়ে তারপরে আমি ব্লেন্ডেড ইয়ান তৈরি করতেছি না? ব্লেন্ডেড ইয়ান, ব্লেন্ডেড ইয়ান আছে না, তোমরা জানো যে পলিস্টারের সাথে কটন মিক্স করা হচ্ছে। তো ওখানে কি তোমার ফলস টুইস্ট হবে ম্যানমেড ফাইবারে? হবে না তো। ম্যানমেড ফাইবারে হবে টেকচার্ড, অনলি টেকচার্ডিয়ান। এবং তোমাদেরকে আমি বলছিলাম টেকচারাইজিং, এটা সম্পর্কে তোমরা স্টাডি করো, যদি না পাও তাহলে আমাকে জানাবা, বাট তোমরা আমাকে কেউ জানাও নাই। এই যে এখানে দেখো ডিফারেন্ট স্পিনিং মেথড, এবং আমি এখানে সুন্দর করে বলে দিছি ডাব্লু ক্লেইনের বই, ভলিউম 5, পেজ হচ্ছে 1 থেকে 25। এখানে রিং স্পিনিং, ওপেন এন্ড, এই যে টুইস্টিং, রাবি, এই যে টুইস্টিং, এই যে এই কথাটা আসতেছে এখানে টুইস্টিং মেথড, এই কথাটাকে আমি আসলে টাচ করতে চাচ্ছিলাম তোমাদের থেকে, তোমরা এটা সম্পর্কে জানো কিনা বা পড়ছো কিনা। টুইস্ট বলতে সরাসরি মানে নর্মাল স্পিনিং আমি বলি, মানে কি বলে ইয়ার্নকে বুঝাচ্ছ। আবার ফলস টুইস্ট বলতে তুমি ইয়ার্নের মধ্যে যে ফাইবারের মধ্যে ফলস টুইস্ট দেওয়া হয় সেটার কথা বলতেছো, অথবা অনেকে বললাম যে ম্যানমেড ফাইবারে নিয়ে গেছো। হ্যাঁ, কিন্তু ম্যানমেড ফাইবারে যাচ্ছে না আর কি, যে শুধু যে ম্যানমেড ফাইবারে তুমি ফলস টুইস্ট দিবে এমনটা না, আসলে এই টার্মসটা টোটালি রং হয়ে গেছে। বুঝতে পারছি কথাটা? স্যার একটু কনফিউশন ছিল স্যার, কোশ্চেনটা তো মেবি ছিল যে ডিফারেন্স বিটুইন মানে রিয়েল টুইস্ট আর ফলস টুইস্টিং টুইস্ট এন্ড স্যার। ফলস টুইস্টিং ইন স্পিনিং প্রসেস। হ্যাঁ, ফলস টুইস্টিং, হ্যাঁ স্যার। তো স্যার এটাতে থেকে স্যার মানে আমরা কিভাবে মানে ম্যাক্সিমামে যেরকম করছি আমার একটু ধারণা স্যার, যে কোনটা কোন টাইপের টুইস্ট, এই টাইপের টুইস্টটা কিভাবে দেওয়া হয়, একটা মাঝখানে দেওয়া হয়, একটা ডাবল এন্ডে দেওয়া হয় আর কি, এই টাইপের কথা আর কি দিচ্ছে এখানে। কি প্রসেসটা আবার তো স্যার আমি বুঝতে পারতেছি না স্যার, প্রসেসটা কেন দিবে? এটাই তো প্রসেস, একটা কিভাবে কোনটা কিভাবে দেয়া হয়। তো হ্যাঁ এখানে এটাই স্যার মানে স্যার সিরো এটাই দিছি স্পান তো। মানে এগুলা হ্যাঁ তো এটাই স্যার তো মানে দেওয়া হয়েছে স্যার। এক্সাম্পল হয়ে যায় যে টুইস্টের জি জন্য স্যার, এইটা আপনি তো স্যার আর ডিফারেন্স ফলস অথবা টুইস্টের প্রসেস জন্য এটা। ডিফারেন্স চাইলে স্যার তখন স্যার আমরা ওইভাবে দিতে পারতাম, যে প্রসেস ডিফারেন্স বলেছেন স্যার, তখন স্পিনিংটা আনতে পারতাম। বাট আমরা তো ভাবছি যে যেহেতু ডিফারেন্স চাইছে, তো দুইটাতে ডিফারেন্স কি আসে, অ্যাঙ্গুলার ঠিকই তো ডিফারেন্স কি আছে, আসে, আমি তো এইটা স্পিনিং স্যার এটা। প্রসেসের কথাই বলতেছি না, স্পিনিং প্রসেসের কথাই তো বলতেছি। মানে তোমাদের টার্মসটা আমি একেবারে 100% রং তো বলবো না, বাট কথা হচ্ছে মানে আমরা যেটা চাচ্ছিলাম সেটাতে আসো নাই আর কি। মাত্র দুইজন দেখলাম স্যার যে কি হ্যাঁ লিখতে আসতো, হইতো? দুইজন, মাত্র দুইজন আসতো, এবং তারা কি করছে সরাসরি এই অংশটাই দিয়ে দিছে। হ্যাঁ, মানে এই অংশটুকু তারা সরাসরি ইউজ করছে, মানে ওরা নিজে থেকে আর কোনো কিছু অ্যাড করতে পারে নাই, এতটুকু তারা আনছে, বাট বাকি আর কিছু আনে নাই। আর তাহলে ম্যাক্সিমাম স্যার এটা দেখলাম, মানে হ্যাঁ মানে ম্যাক্সিমাম দেখলাম স্যারটা কি সবাই একইভাবে চলে গেছে। এখন কথা হচ্ছে কি, সবাই একই ভুলটা কিভাবে করলা সেটাই হচ্ছে মেন কথা। এবং তোমাদের পার্থক্যগুলা অনেকটাই সেম, এমনটা না যে পার্থক্যগুলো তোমরা ডিফারেন্ট করছো, স্যার ভুল বলতে সবার কি পার্থক্য সেম। যখন এই দুইটা ডিফারেন্ট লিখে আমরা সার্চ দিছি এই একই জিনিসই আসছে বিভিন্ন ব্লগে, হ্যাঁ, সেম জিনিসটাই লেখা ছিল। তো এখন তার স্যার মানে এখন তোমরা লেকচার ফলো করো নাই আর কি। ঠিক আছে। স্যার লেকচার ফলো করতে লেকচারও স্যার গিয়েছি, বাট ফলো লেকচারে তো করছি স্যার অনেক স্যার। অল্প দেওয়া আছে। হ্যাঁ স্যার এই হ্যাঁ, লেকচার লেকচার অল্প এখানে দেয়া অল্প আছে, এই জন্য তোমাদেরকে ইনফরমেশন এই দেওয়া যে আছে। এখানে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিছিলাম কোথা থেকে পড়তে হবে। ঠিক আছে, আমি তো এখানে সবকিছু লিখি স্যার নাই, তোমরা তো জানো যে লেকচারেরটাই আমি এখানে মানে এত বেশি একদম কিন্তু এখানে লিখবো না, স্যার মানে টুইস্ট আর টাইপ করা ফলস অনেক। টুইস্টের ডিরেক্ট সংজ্ঞাটা তো দেয়া মানে নাই স্যার, এই কারণে স্যার লেকচার না না, থেকে আমি তুলি শোনো নাই। আমি বলি, এটা হচ্ছে দুইটা হচ্ছে স্পিনিং মেথড। আগে এটাতে একটু কনফার্ম হও, আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে স্পিনিং এর যেই মেথড ছিল, বিভিন্ন স্পিনিং মেথড, তার মধ্যে আমরা এই দুইটার পার্থক্য চাচ্ছিলাম।
এটা দিয়েও ইয়ান তৈরি করতে পারবা, অর্থাৎ টুইস্টিং করে আমরা ইয়ান তৈরি করতে পারবো। তবে নর্মাল টুইস্টিং যেটা, এই যে রিং স্পিনিং বা ওপেন স্পিনিং, এগুলো কিন্তু ওই কথাটা কিন্তু এখানে মিনিং করবে না। বুঝাইতে পারছি কথাটা? জি স্যার, তাহলে মানে ঠিক রিং আছে। স্পিনিং বা রোটর স্পিনিং এই কথাগুলো কিন্তু এখানে আসতেছে না। অর্থাৎ ইয়ার্নের মধ্যে দুইটা স্লাইবার অথবা অন্যভাবে আমরা যদি স্পিনিং করি, তখন সেই ইয়ার্নটাকে আমরা বলতেছি টুইস্টেড ইয়ার্ন। টুইস্টেড, যদিও তোমার কাছে মনে হচ্ছে স্যার রিং স্পিনিং এও তো টুইস্টিং করি, ওপেন স্পিনিং এও তো টুইস্টিং করি, হ্যাঁ ঠিক আছে, ওখানেও টুইস্টিং করা হয়, তবে এটা হচ্ছে একটা ইয়ার্ন, এখান থেকে একটা ইয়ার্ন আসবে, এখান থেকে একটা ইয়ার্ন আসবে। তবে যখন আমরা টুইস্টেড মেথড ইউজ করব, তখন এখানে দুইটা স্লাইবার টুইস্টেড হয়ে তারপরে আরেকটা ইয়ার্ন হবে। এখানে কিন্তু স্লাইবার টুইস্টেড হবে, নট ফাইবার। মানে ফাইবার কিন্তু টুইস্টেড হবে না। বুঝতে পারতেছি কথাটা? এখানে এই যে টার্মসটা এখানে খুব স্পষ্ট ভাবে বলা যে টু স্লাইবার, স্লাইবার টুইস্টেড হবে, নট ফাইবার। ফাইবার টুইস্ট করলে সেটা হবে হয় রিং স্পিনিং অথবা রোটর স্পিনিং। ঠিক আছে কথাটা? এই জন্য মানে ওখানে তোমাদের সংজ্ঞাগুলো আছে, তবে তোমাদের টার্মস দুটা মানে অন্যগুলোকে মিনিং করতেছে। মানে একটা নরমালি টুইস্ট দেওয়া হয় কিভাবে, হ্যাঁ, আর একটা হচ্ছে একটা ফলস টুইস্ট দেওয়া হয় কিভাবে, এরকম একটা টার্মস এর মধ্যে তোমরা পার্থক্য করছো। বাট আসলে আমরা যেটা জি চাচ্ছিলাম সেটা স্যার, ওই হচ্ছে, যে হ্যাঁ স্পিনিং প্রসেসটা আমরা ধরতে পারি না। হ্যাঁ, তোমরা যেটা মানে পার্থক্য করছো সেটা হচ্ছে মানে শুধু টুইস্ট দেওয়া হয় কিভাবে আর ফলস টুইস্ট দেওয়া হয় কিভাবে। মানে এটাকে আমি কিভাবে বলি, মানে ডিকশনারি বা তোমাকে আমি মানে আমি তোমাদেরকে বুঝাতে পারবো না যে তোমরা আসলে কি ধরনের ভুলটা করছো আর স্যার কি। বুঝছি স্যার, ঠিক আছে? আমরা স্যার ধরতে পারি না তাহলে। এখানে হচ্ছে মেইন সমস্যা হচ্ছে তোমার টেক্সটাইলে অনেকগুলো টার্ম আছে কমন। যেমন তোমরা এখন জানো যে কম্বিং, ঠিক না? কম্বিং, তাহলে এখানে কম ইউজ করা হয়। আবার কিন্তু আরো অনেক ধরনের কম্বিং ইউজ করা হয়, ঠিক না? শুধু যে কম ইয়ার্ন বা কম স্লাইবার তৈরি করার জন্য যে কম্বিং ইউজ করে তা কিন্তু না। যেমন আমাদের সাইজিং মেশিনে কিন্তু কম্বিং আছে, কম্বার আছে, মানে কম্ব আছে, যেটাকে আমরা বলি যে কি বলে এটাকে, রিড আছে, ঠিক না? ওটাও কিন্তু কম্বারের মতো কাজ করে। তো একই সময় যখন আমি সাইজিং মেশিনের সময় ওই টার্মসটা ইউজ করবো, তখন কিন্তু তার অর্থ ভিন্ন হয়ে যাবে। ঠিক আছে? এখন তোমরা যে টার্মসটা করছো বা ডিফারেন্সটা করছো, সেটা ওই যে যদি আমরা স্পিনিং পড়াইতাম এবং স্পিনিং এর মধ্যে যদি আমরা এই যে রিং স্পিনিং অথবা রোটর স্পিনিং এর চ্যাপ্টারে যদি থাকতাম, তখন আমি হয়তো তোমাকে এই দুইটা টার্মসকে পার্থক্য করলে মানে তোমার অ্যান্সারটা সঠিক ছিল আর কি। তবে আমরা যেটা চাচ্ছিলাম সেটা ছিল যে এই টুইস্টেড ইয়ার্ন কিভাবে তৈরি করা হয় মেইনলি, আর ফলস টুইস্টেড কিভাবে দেওয়া হয়। আমি অন্য টার্মগুলো ইউজ করি নাই, যেমন অ্যাডহেসিভ বা ফেল্টিং, হ্যাঁ, তারপরে তোমার র্যাপ বাই হলো স্পিন্ডেল, এই টার্মসগুলো আমি ইউজ করি নাই। কেন? কারণ এগুলো দিলে তুমি সরাসরি বুঝতে পারবা যে আমি আসলে কি চাচ্ছি, ঠিক না? কিন্তু আমি এই দুইটা টার্ম ইউজ করছি ইচ্ছা করে, যাতে তুমি বুঝতে না পারো। এবং আমি অবাক হয়ে গেলাম যে আসলে সত্যি তোমরা বুঝতে পারো নাই। ঠিক আছে, তো মজা পাইলাম আর কি। তো এখন কাউকে আমি জিরো দেই নাই, ঠিক আছে, জিরো কাউকে দেই নাই। এখানে হচ্ছে কাউকে 1 দিছি, কাউকে 1.5 দিছি, এরকম আর কি। আবার কিছু জিনিস আছে কিন্তু তোমরা যেটা স্যার বলতেছো, হ্যাঁ কোশ্চেনটা কিন্তু আসলেও মানে ওইটা বোঝার মতো অতখানি ক্লিয়ার হ্যাঁ, না স্যার। সেটাই আর কি, তোমরা আর কি বুঝতে পারো না। বিশেষ করে আমি যদি বলি এক কথায়, সেটা হচ্ছে তোমরা এই স্লাইডটা পড়ো নাই। আমি যদি বলি ঠিক আছে, ঠিক মতো পড়ো নাই এই স্লাইডটা। স্যার ওই আমি স্লাইড সেদিকে নিয়ে পড়েই যাবো। বরং আরো বেশি আমরা ঘোলাই গেছি, কারণ এই স্লাইডে হচ্ছে কোনো সংজ্ঞা দেয়া নাই, এর জন্য আরো আমাদের না, নেট সংজ্ঞা তো থেকে আমি খুঁজে দিচ্ছি, বের এখানে তো করে সংজ্ঞা বলা নাই, এখানে লিখতে সংজ্ঞা বলা হয়েছে। নাই। হ্যাঁ, শুধুমাত্র রিং স্পিনিং এর একটা সংজ্ঞা দেয়া ছিল, তাও ক্লিয়ার করি নাই আমি, কারণ এগুলো সবগুলো তোমরা জানার কথা। মানে যারা স্পিনিং করছো, তোমরা মোটামুটি এই দুইটা টার্ম সম্পর্কে এখন ভালোই জানার কথা, ঠিক না? তবে এগুলো সম্পর্কে তোমরা জানো না, এই টার্মস গুলো সম্পর্কে জানো না, কারণ এগুলো কিন্তু আমরা পড়াই না সাধারণত। স্যার আমরা স্পিনিং পড়ি নাই স্যার, আমাদের কি স্পিনিং পড়ে দিছে স্যার, মানে আমাদের স্পিনিং বেশি ভালো নাই স্যার, সবার ইয়ার্নে খুবই মানে খারাপ রেজাল্ট স্যার। স্যার ইয়ার্নের দুইটাতেই আমাদের যে স্যার আমাদের সম্মানিত দেখা যাবে এক্স স্যার ডিন স্যার সবগুলাতে এ আমাদের প্লাস আছে ক্লাস স্যার, নিচ্ছে। জিএমটি, ওয়েট, ফ্যাব্রিক সবগুলাতে আছে স্যার। স্পিনিং এ বি প্লাস বি মাইনাস, এ গ্রেডও মনে হয় স্যার খুঁজে পাওয়া যাবে না স্যার। স্যার ওয়াইএমটি 1 2 দুইটার একটাও আমাদের বললাম তো স্যার ভালোভাবে আমরা স্পিনিং করি নাই স্যার, স্পিনিং আমাদেরকে পড়ছে স্যার। আচ্ছা যাক, সমস্যা নেই। আশা করি এখন টার্মস দুটো ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? এই দুটো টার্মস আসলে তুমি যেভাবে ধরছো সেটাকে আমি 50% ধরছি, মানে 50% কারেক্ট। আর 50% আমি নাম্বার একটু কাটছি কেন, কারণ ওখানে অনেকগুলো কথা ছিল যেটাকে আসলে অ্যাকসেপ্ট করা যায় না, যদিও পার্থক্য বলতেছো,
বাট পার্থক্যটা আসলে মানে মানে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না, কারণ এখানে স্যার অনেকগুলো আপনি মানে যদি যুক্তি তর্কে অ্যাকর্ডিং আটকে যাবে। টু স্পিনিং দিয়ে দিতেন, অ্যাকর্ডিং টু স্পিনিং প্রসেস, তাহলে স্যার আর একটু ক্লিয়ার হ্যাঁ, হতো, আমি তো কিন্তু আমি তো স্যার সেটাই লিখছি, এই যে স্পিনিং প্রসেসই তো লিখছি। আমার তো কোশ্চেনটা পুরোটা পড়ো নাই, টুইস্টিং এন্ড ফলস টুইস্টিং ইন স্পিনিং প্রসেস, সেভাবেই লেখা হয়েছে। আমি যদি প্রসেস না লিখে শুধু স্পিনিং লিখতাম, তখন তুমি হয়তোবা ওই তোমার সংজ্ঞাটা মানে তাও ওই যে অনেকগুলো অপশন ভুল আছে, মানে আমি তোমাকে খাতা দেখলে বুঝতে পারবা যে কয়েকটা জিনিস আছে আসলে মানাটা একটু কষ্টকর। যেমন টুইস্ট হচ্ছে জিরো, তারপরে টুইস্ট হচ্ছে এমন, হ্যাঁ, তারপরে তুমি কয়েকজন দেখলাম যে কি বলে চুলের ফিতা চলে আসলে, আমি বুঝলাম না যে চুল বাঁধার সাথে ওইটার সাথে রিলেটেড কিভাবে করলো। হ্যাঁ, মানে মাথার চুল, হ্যাঁ, হেয়ার, কি বলবো এটাকে, মাথার চুল ভালো হয় না কি হয়, কি যেন লিখলো আর কি। ওর খাতা পড়ে আমি অবাক হয়ে গেলাম, মানে কোথাকার অ্যান্সার কোথায় নিয়ে যাচ্ছে। তো এইভাবে এইভাবে অ্যান্সার দিলে তো সমস্যা। ঠিক আছে, আমি কত নাম্বার দিব আমি নিজে বুঝতেছি না যে আসলে নাম্বার কত দিব, কারণ এত ভুল থাকলে এখন প্রত্যেকটার জন্য যদি আমি একটু একটু করে কাটি, জিরো হয়ে যায়। জিরো দিলে তো সমস্যা। ঠিক আছে, ঠিক আছে, আমাকে তো একটু মানে বেশি দিতে হবে, নয়তো তো তুমি ফেল করে ফেলবে, এটা তো করা যাবে না। মানে স্যার তোমরা যখন হাইস্ট কত, 15 নাকি 10 স্যার? আমি পরে আসি, নাম্বারের কথা পরে আসি। এই জিনিসটা মানে তোমরা মানে একটু সতর্ক থাকবা। আমি তোমাদেরকে বারবার বলছিলাম যে অবশ্যই ফোকাস ইন দা কোশ্চেনের দিকে ভালোভাবে ফোকাস করতে হবে। হ্যাঁ, এবং প্রত্যেকটা পয়েন্ট, এখানে যে অনেকগুলো জিনিস আছে, যেহেতু কোশ্চেন মডারেশন হয়েছে, তবে একটা কোশ্চেন কাটছে, বাকিগুলো কাটতে পারে নাই। তবে ওটা তোমাদেরকে একটু কঠিন দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওনারা আবার একটু সহজ বানায় ফেলছে, মানে কোশ্চেনটা যত কঠিন ছিল কোশ্চেনটাকে আরো সহজ করে দেওয়া হয়েছে মডারেশন করে। তো মানে এইরকম একটা অপশন আছে আর কি, আমরা যেটা চাচ্ছিলাম তোমাদের থেকে বের করে আনার জন্য, মডারেশন বোর্ড সেটা চাচ্ছে না। তো যাই হোক, আমি এখানে ফুল মার্কস কাটি নাই কারো, ঠিক আছে, একেবারে জিরো দেই নেই, 0.5 পর্যন্ত দিছিলাম, কিন্তু এটা কনসিডার করা হবে আর কি, আবার 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 কনসিডার করতে হবে আমাকে। মানে তোমাদের খাতা আমি একবার কাটছি সবারটা, ঠিক আছে, আমাকে 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 ঠিক আছে, এই কথা বোঝা যাচ্ছে? হ্যালো, ওরা কি বলবো আমি তো বুঝলাম না। মিস্টার বোঝা যাচ্ছে? না কিছু বলতে চাচ্ছিলা তোমরা? না স্যার, একজনের ভুলে হয়তো মাইক অন অন হয়ে গেছে। না, ও তো রেগে আছে যে স্যার 2 নাম্বারের মধ্যে কি হলো। আচ্ছা যাক, এটাতে কনসিডার করা যাবে না আর কি, এই অ্যান্সারটাতে আমি কনসিডার করতেছি না। তবে অনেককে আমি 1 দিছি, কয়েকজনকে 2 দিছি, কারণ হচ্ছে মানে 0 দিতে পারি নাই, যদিও সে কপি করছে 100% বলতে এখান থেকে সরাসরি উঠে দিচ্ছে। তবে সে কারেক্ট ধরছে, এই জন্য তাকে নাম্বার 2 দেওয়া হয়েছে আর কি। আর যারা ভুল করছো তাদেরকে 1 দেওয়া হয়েছে, 1, ঠিক আছে, মানে 2 এ 2 আর দিতে পারিনি। তবে ওকে 2 দিতাম না, এখন সবাই যদি তোমরা এটা নিতা তাহলে হয়তো আমি 2 আর দিতাম না, তখন সবাইকে 1 দিতাম। যে একটু বেশি লিখতে এখান থেকে আরো ক্লিয়ার করে পার্থক্যটা লিখতে পারতা, তাকে হয়তো আমি 2 দিতাম। তবে এখন বাই চান্স হয়ে গেছে আর কি, বুঝছো, বাই চান্সে ওরা 2 কমায় দেওয়া যাবে না, ওভারঅল নাম্বারটা আবার চেঞ্জ হবে আর কি। নাম্বারটা এখন পর্যন্ত, এখন আমি কাউন্ট করতেছিলাম, এটা থেকে আরেকটু বাড়াইতে হবে, যেহেতু আমরা চাই না যে এত নিচে থাকো তোমরা। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, ক্রিটিসাইজ এফেক্ট অফ ফিনিশিংটা তো পারার কথা ছিল। এখানে যে কোশ্চেনটা ছিল এটা কিন্তু মানে খুব সুন্দর একটা কোশ্চেন ছিল, এবং এটা সবাই ফলো করতে পারতো আর কি। আমি জানি না এটা কেন এরকম করলাম। স্যার ক্রিটিসাইজ করতে বলছেন তো এই কারণে স্যার একটু করতে প্রবলেম হয়েছে স্যার। হ্যাঁ, ক্রিটিসাইজ করতে বলছি, বাট হুবহু কপি করতে বলি না কিন্তু, ঠিক আছে। ওখানে তো আমি লিখেছি এফেক্ট, জিনিসটা বুঝলো। কোশ্চেন গুলো এই জন্য খুবই মজার, কোশ্চেন গুলো বুঝতে হবে। এফেক্ট মানে ফিনিশিং করলে কি এফেক্ট হয়, এটা হচ্ছে একটা, যেটা ছিল আমার অ্যান্সারটা। বাট আমি তোমাকে বলছি কি ক্রিটিসাইজ দ্য এফেক্ট, মানে এই যে এফেক্ট গুলো তুমি পাচ্ছ এটাকে তুমি
ক্রিটিসাইজ করো, যে বিভিন্ন ধরনের এফেক্ট গুলো তুমি কিভাবে মডিফাই করবে, বা এর ফলে আসলে কেন এরকম হচ্ছে, এই ধরনের কিছু জিনিস চাচ্ছি। তো কয়েকজন দেখলাম যে একটু ট্রাই করছিলা, বাট আবার মানে হারাই গেছো আর কি। মানে যদিও একটু ঢুকতে চাইছিলা বাট ঢুকো নাই, মানে তুমি অ্যাভয়েড করে চলে গেছো। মানে অ্যাপ্রোচটা ভালো ছিল আর কি। আর বাকিরা মোটামুটি সবাই একই রকম, মানে যেভাবে ছিল সেভাবেই তোমরা নিয়ে আসছো। আবার অনেকে দেখলাম যে কিছু কম লিখছো, মানে যা আছে তার থেকেও কমায় ফেলছো, মানে অনেক কিছু তুমি বাদ দিয়ে দিছো নিজে থেকেই। আমি জানি না যেখানে অ্যাড করার কথা সেখানে তুমি কিভাবে আরো কমায় ফেললা বা বাদ দিয়ে দিলা, সেটাও আসলে ইন্টারেস্টিং। এরপরে যেটা বলা হয়েছিল যে ইভ্যালুয়েট দ্য কালারেশন প্রসেস। কালারেশন প্রসেসের মধ্যে মানে কি বলা হচ্ছিল আসলে? তোমাদেরকে বলছিলাম যে কালারেশনটা পড়ার জন্য, ডাইং এবং প্রিন্টিংটা, কালারেশন আছে তো দুটা, এটা হচ্ছে ডাইং আর একটা প্রিন্টিং। এই দুটার মধ্যে ইভ্যালুয়েট করা, ডাইংটা ভালো হবে না প্রিন্টিংটা ভালো হবে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, এক কথায় যদি বলি, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ডাইং এন্ড প্রিন্টিং, ডিসঅ্যাডভান্টেজ অফ ডাইং এন্ড প্রিন্টিং, এটাকে আমি বলতেছি ইভ্যালুয়েট। একটা ওয়ার্ড দিয়ে দুইটাকেই বোঝানো। কিন্তু তোমরা কি করলা, কি বলবো এটাকে, তোমরা ভালো জানো আর কি নিজেরা কি কি অ্যান্সার দিচ্ছ। ঠিক আছে, এই কোশ্চেনটা সবচেয়ে সহজ ছিল আর কি অনেক কোশ্চেনের মধ্যে। যাই হোক, আর কয়েকজনের কথা বলবো একটু, সেটা হচ্ছে যেমন বর্ণালী, তারপর হচ্ছে তোমার এই যে সাইদুন্নেসা নাকি, জি স্যার। হ্যাঁ, তারপরে হচ্ছে কে এখানে রাফিয়া, তারপরে মুশফিক, তারপরে কে আছে এখানে আব্দুল বকর, আবু বকর এবং পারভেজ। তোমরা সিকোয়েন্স ফলো করো নাই, এটার কারণটা কি বলো? সিকোয়েন্স মানে 1 এর 1 2 3, 2 এর 1 2 3, এই সিরিয়ালটা মেনটেন করো না, অ্যান্সারটা আগে পরে করে ফেলছো, এটার কারণ কি? এটা কি বলা ছিল, এইভাবে অ্যান্সার করতে বলা হয়েছিল? না স্যার, কিন্তু নাম্বার তো ঠিক ছিল। নাম্বার ঠিক ছিল বলতে? না, আমি না, তো দেখলাম যে এলোমেলো করা অ্যান্সার গুলো, মানে উপরে নিচে। মানে স্যার হ্যাঁ, 2 এরটা হয়তো এটা আগে আগে না লিখে বি আগে লিখছে একটা হ্যাঁ, কোশ্চেন। সেটাই তো। স্যার নাম এ এর অ্যান্সার তো এতেই স্যার দিছি, কিন্তু যেগুলা স্যার একদম শিওর ছিলাম অ্যান্সার স্যার আগে লিখতে পারবো ওগুলো আগে কমপ্লিট করে পরে কঠিন গুলো অ্যান্সার করছি স্যার, যেগুলোতে একটু প্রবলেম ছিল। হ্যাঁ, এটা করবা না, কি বোঝা গেছে? আমি জি এটার জন্য স্যার। কোনো নাম্বার কাটি নাই এখন, বাট আমি কিন্তু মার্ক করে ফেলছি। মার্ক করছি কেন? কারণ এইসব খাতাগুলো আমাদেরকে পেইন দেয় বেশি, বুঝতে পারছো? ওই হ্যাঁ, খাতা যেগুলা মানে সহজ ওগুলা হচ্ছে মানে আগে 1 2 3 ভাবে লিখে নিস না, ফাঁকা ফাঁকা রেখে নিস, কারণ অফসেট পেপে তো তাইলে সুবিধা হবে। আমার এরকম তো মানে সহজগুলো আগে লিখছি, ওই জাস্ট যেগুলা মানে সমস্যা এরকম নেই, উল্টা তুমি পাল্টা না অ্যান্সার করে মানে এখন তো, ফাঁকা লিখে এখন তো রেখে আসলে ভালো। শোনো, মানে এটা তো আসলে তোমার ওই যে যেমন এই যে হার্ড পেপারে তোমরা লিখছো এমনটা না আসলে, ঠিক আছে? তারপরে তোমার ফ্লেক্সিবল টাইম ছিল, ভালো একটা সময় ছিল, মানে তুমি সিকোয়েন্স ফলো করে বা একটা পেজ আগে পরে করে তুমি অ্যারেঞ্জ করতে পারতো। এমনটা না যে মানে আমাকে এখনই অ্যান্সার করতে হবে, ভুলে গেছি, স্যার মনে পিডিএফ পড়তেছে না, করার শেষে সময় মনে পড়লে। অ্যারেঞ্জমেন্টটা ঠিক করে দিলেই হ্যাঁ, হয়ে যায় এটাই তো স্যার। আর কি, যে আমি এখন মনে পড়তেছে না আমি পরে লিখবো, মানে এটা তো আর ওইরকম পরীক্ষা না যে আমার এখন মনে পড়তেছে না, ঠিক আছে আমি এটা ভুলে গেছি, যখন মনে করবো ওটা আমি তখন লিখবো। মানে এখন তো তোমার কোনো প্রেশার নাই, সুতরাং এখন একটু মানে ঠান্ডা মাথায় কাজ করলে বেটার আর কি। আর তুমি ঠান্ডা মাথায় কাজ করলে আমার জন্য ভালো হয়। ঠিক আছে, না হলে টিচারকে তুমি একটা পেইন দিচ্ছ, ঠিক আছে? না বুঝো নাই? জি স্যার বুঝছি। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি বলছি যে সিকোয়েন্সটা কেন ফলো করতে বলছি, সেটা হচ্ছে এই যে তোমরা কিছু জিনিস আছে সেম অ্যান্সার, এখন আমি এখানে তোমাদেরকে বের করতে পারি নাই বলতে মার্কিং করি নাই আর কি, কারটার সাথে কার অ্যান্সার মিল। যদি আমি তোমাকে 3 নাম্বার বা 2 নাম্বারের কথা বলি, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ওই যে 2 জন বাদে সবার সেম। আবার কয়েকজনকে 0.5 দিছি বলতে যারা কপি করছে তাও আবার ভুল করছে, মানে কি বলবো এটাকে, মানে দেখে লেখাও ভুল করছে আর কি, এরকম একটা অবস্থা। তাদের জন্য 0.5 দিছিলাম। তার মানে বুঝতেই পারো যে তারা সবাই একই অ্যান্সার করছে। তাহলে একই অ্যান্সার কিভাবে করছে আমি জানি না, যেমন কয়েকজনকে বললে এখন আর বলা দরকার নেই কে কে আছে, ঠিক আছে, যে একই মানে
অ্যান্সার যদি আমি খাতাগুলো সবগুলোকে একসাথে ওপেন করি, 1 নাম্বার কোশ্চেনের 1 বা 1 নাম্বার কোশ্চেনের 3 সেম এরকম পাওয়া যাবে। ঠিক আছে, এটাও একটা সমস্যা, প্রবলেমেটিক। এটা যাতে আমরা না করি নেক্সট টাইম। সেম অ্যান্সার হয় কি হবে, মানে একটা জিনিস তুমি নিজের ভাষায় লেখা, নিজের ল্যাঙ্গুয়েজে লেখা, এই জিনিসটা কি সেম হয়? এটা কখনো তো সেম হওয়ার কথা না। আবার ভুল করছি আমি, সাপোজ সবাই ভুল করে কিভাবে, আমি ভুল করছি, ঠিক আছে, তো সবাই ভুল করবে কিভাবে? তার মানে ওর ভুলটা ও অবশ্যই অন্যরা এটা ভুলটাকে কপি করতেছে। এখন কে কাকে কপি করতেছে সেটা কিন্তু ধরা যাবে না। আলটিমেটলি সবাইকে সেম ক্যাটাগরিতে ধরতে হবে যে হ্যাঁ এরা সবাই হচ্ছে এক। ঠিক আছে, সুতরাং এগুলো হচ্ছে সমস্যা। এটা যাতে ফাইনালে না হয়, এটা কেন বলতেছি, মানে আমাদেরকে ইনস্ট্রাকশন দেয়া আছে যে 0 দেওয়ার জন্য, বুঝা গেছে? ইভেন ইনস্ট্রাকশন দেয়া আছে খাতা এক্সপেল করে দেওয়ার জন্য। কথা কি বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার। মানে খাতা কিন্তু এক্সপেল করার কি আছে। আর আমি তোমাকে এই যে লাস্টে কয়েকজনের নাম বললাম, ওই যে প্রথমে আর কি, ওদের খাতা কিন্তু সেম এবং অদ্ভুত একই রকম ভুল। একই রকম ভুলের মধ্যে খুবই মজার একটা ভুল, সেটা হচ্ছে কি, তোমাকে যদি আমি বলি 4 নাম্বার না, 2 এর মধ্যে 4টা অপশন না, 4টা ফাইবার, 4টা ফাইভের মধ্যে 2টা ফাইবার লিখছে সে। লেখার পরে কত, এটা 3-এর 2 অ্যান্সার করছে। 3-এর 2 অ্যান্সার করে আবার ওই 3-এর এ আর কি, সেটার 2টা ফাইবার আবার লিখছে। তারপরে আবার 3-এর 2 এর অ্যান্সার লিখছে। মানে বুঝতে পারতেছো, একটার মধ্যে আরেকটা অ্যান্সার, একটার মধ্যে আরেকটা অ্যান্সার। মানে অলরেডি কোশ্চেনের কিন্তু অ্যান্সার অর্ধেক শেষ, আরেকটা কোশ্চেন স্যার শুরু করছে, তাহলে মনে হয় ওইটার ছবি অর্ধেক। তুলতে ভুল হয়েছে। না কখনোই না, এটা হইতেই পারে না। পেজ নাম্বার ঠিক আছে, আমি দেখছি পেজ নাম্বার 1 2 3 সুন্দর, পেজ নাম্বার ঠিক আছে, সুতরাং এটা ভুল হওয়ার প্রশ্নই আসে না। তাহলে 1-এর অর্ধেক অ্যান্সার করে 2-এর অর্ধেক অ্যান্সার করছে, আবার 1-এরটা শেষ করছে, তারপরে 2-এরটা শেষ করছে। তার মানে কি, এই যে একটা পার্ট 3 নাম্বার কোশ্চেন, সবার খাতা সেম এবং একই ভুল, সে জানেও না যে আসলে সে কিসের অ্যান্সার করতেছে। ঠিক আছে, এগুলো আসলে খুবই ঝামেলাজনক। ঠিক আছে, এই যাত্রায় হয়তো আমি ছেড়ে দিব, বাট নেক্সট টাইম থেকে যদি আমাকে কেউ ধরে বা জবাব দিয়ে করতে হয়, তখন কিন্তু একটা ঝামেলা, বড় ধরনের ঝামেলায় আমরা পড়ে যাব। আমরা চাই না যে এরকম ঝামেলায় পড়ো। ঠিক আছে, কারণ এখানে তোমার লস হলে আসলে মানে আলটিমেটলি এখানে আমাদেরই লস। তোমার লস করে আমার কোনো লাভ নেই, তোমার লস তোমারই। বাট এরকম একটা মানুষ বোকামি করে কিভাবে, সেটাই আমি বুঝি না। এটা মানুষ বোকা হয়, এত বোকা কিভাবে হয়? আমার আব্বু যখন পড়াইতো আর কি, মানে আমার আব্বু তো টিচার ছিল আর কি, নেভির উনিও শিক্ষক ছিলেন। উনি বলতো যে আমি নেভির মধ্যে কি হইতো, সারাদিন তো তোমার কি করতো, মানে পিটি করাইতো, এটা করাইতো, সেটা করাইতো, ট্রেনিং করাইতো, আবার ক্লাসও হইতো, মানে এর মধ্যে ক্লাস হইতো, তারপরে আবার পিটিতে চলে যেত, ট্রেনিং এ চলে যেত। এরপরে আইসা রাত্রে তো মনে করো সারাদিন দৌড়ানোর পরে রাত্রে কি করবে সে, সে কি খাবে, ঘুমাবে, না রেস্ট করবে, না পড়তে বসবে, কোনটা করবে? পরের দিন হচ্ছে পরীক্ষা। ঠিক আছে, তো নেভির ক্ষেত্রে অনেক সময় হয় কি, ওরা মানে বেশি নকল করে আর কি। তো আমার আবু বলে যে ওরা এমন ভাবে নকল করে যে মানুষ দেখতেছে যে ও নকল করতেছে। ঠিক আছে, মানে ও নকল করতে পারে না, মানে এমন একটা অবস্থা। ঠিক আছে, এরকম এরকম বোকা হইলে তো আসলে তুমি কখনোই ভালো করতে পারবে না সামনে। হ্যাঁ, ওই আরেকজন ড্রাইভার, মানে সামনে একজন ড্রাইভার আছে, পিছনে একজন ড্রাইভার আছে, তো সামনে ড্রাইভারকে দেখে দেখে পিছনে ড্রাইভারও গাড়ি চালাচ্ছে, এরকম আর কি অবস্থা। অ্যাক্সিডেন্ট করলে দুজন একসাথে অ্যাক্সিডেন্ট করবে, বিষয়টা এরকম। ঠিক আছে, নিজের মধ্যে আসলে ওই রকম স্কিলটা আমরা এখনো ডেভেলপ করতে পারি নাই। এটা কিন্তু তোমাদের এখনকার জন্য বলতেছি না, ওই যে ফিউচারে, মানে এখন তোমরা 1 সেমিস্টার পরে চলে যাবা, অনেক বড় ধরনের ঝামেলায় পড়ে যাবা। এখনো যদি তোমাদের নিজেদের মধ্যে যে প্রবলেম গুলো আছে, নিজেদের মধ্যে যে দুর্বলতা গুলো আছে, সেগুলো যদি তোমরা নিজেরা ঠিক না করো, ঠিক আছে, সময়গুলো আসলে শেষ হয়ে যাচ্ছে। এগুলো কি বলবো, আর অনেক সময় শেষ, এখন আর বলেও লাভ নেই। লাস্টে যে কোশ্চেনটা ছিল একেবারে ছোট্ট একটা কোশ্চেন, রাইট শর্ট নোট অন, তোমার তিনটা জিনিস সম্পর্কে শর্ট নোট লিখতে বলছিলাম।
ঠিক আছে, শর্ট নোট মানে কি এটা আসলে আগে একটু বুঝতে হবে। এখানে কিন্তু মানে তোমরা এই যে পড়ছো না, ফাইবার সম্পর্কে পড়তেছো না, বিভিন্ন ফাইবার, একটা ফাইবার সম্পর্কে পড়তে গেলে কি কি পড়ে একটা ফাইবারে একটু বলো তো। যেমন কটন ফাইবার, তোমরা কি কি পড়ছো কটন ফাইবারে? প্রপার্টি, স্ট্রাকচার, এন্ড ইউজ। না না, প্রথমে পড়ছো কি? প্রথমে তো প্রপার্টিজ পড়ো না। স্ট্রাকচার পড়ছি। তাও না, হিস্ট্রি পড়ছো, সুন্দর। প্রথম পড়ছে হিস্টোরি, মানে আসছে কোথা থেকে, এটা নাম কোথা থেকে আসে, ঠিক আছে। এরপরে পড়ছো যে এটার সোর্সটা কোথায়, ঠিক না, বিষয়টা এরকম একটা সিকোয়েন্স ছিল, সুন্দর। এরপরে পড়ছো কি স্ট্রাকচার, কম্পোজিশন বা স্ট্রাকচার। এরপরে পড়ছো কি কাল্টিভেশন মেথড, যদি আমি ওইভাবে সিরিয়াল করি কাল্টিভেশন কিভাবে করতে হয়। এরপরে তোমরা পড়ছো কি যে শর্ট মানে কাল্টিভেশন, দেন হচ্ছে এটাকে দিয়ে কি করো, জিনিং প্রসেস করো বা অন্যান্য যে জিনিসগুলো আছে, যে এটাকে আমরা স্পিনিং সেক্টরে যে ডেলিভারি করি সেটা। তারপরে যদি টাইপ থাকে, টাইপ যে আসলে কটন ফাইবার কত ধরনের তার সোর্স আছে, সেটা যদি তুমি চাও সেটা একটু লিখতে পারো। তারপরে আসবে প্রপার্টিজ, ঠিক না, এবং লাস্টে আসবে কি অ্যাপ্লিকেশন। সুন্দর একটা সিকোয়েন্স। এই শর্ট নোট হচ্ছে ঠিক সেই ধরনের একটা অংশ। শর্ট নোট যখনই তোমাকে বলবে মাস্ট তোমাকে একটা সিকোয়েন্স আকারে যেতে হবে। এরকম না যে তুমি একটা সামারি লিখে দিলা 5 লাইন 6 লাইন 3 লাইন, ঠিক আছে, এটা কখনোই করবা না, এটা বোকামি। অ্যাটলিস্ট তুমি যদি দুইটা জিনিস জানো, যে হোয়াট ইজ ইন্টেলিজেন্ট টেক্সটাইল, হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন, সাপোজ তুমি দুইটা জিনিস জানো, বাকি তুমি আর কিছু জানো না, তাহলে তুমি প্রথমে সুন্দর করে একটা পয়েন্ট লেখো, একটা প্যারাগ্রাফে ভাগ করো, ইন্টেলিজেন্ট টেক্সটাইল ইজ, অথবা ডিফাইন ডেফিনেশন, হ্যাঁ, অফ ইন্টেলিজেন্ট টেক্সটাইল, মানে প্রথমে সুন্দর করে ডেফিনেশনটা দিলা, দেন তুমি দিলা যে অ্যাপ্লিকেশনটা, মানে দুইটা পয়েন্টে তুমি আলাদা করে দিলা। তাহলে একটা মানুষ দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ, ও এটা সম্পর্কে আমাদেরকে একটা আইডিয়া দিচ্ছে। আর নর্মালি যদি তোমরা যে এইভাবে অ্যান্সারটা করতে চেষ্টা করছো সবাই, যে একটা ছোট ছোট প্যারাগ্রাফে 2-3টা প্যারাগ্রাফে শেষ, এটা আসলে খুবই দুঃখজনক যে একটা শর্ট নোটের মতো দেখা যাচ্ছে না। এটাকে নর্মালি একটা কি বলবো, মানে ডেফিনেশন টাইপের হয়ে গেছে আর কি, 3টা ছোট্ট ডেফিনেশন। মানে শর্ট নোটের আমি যদি বলি যে 4 ভাগের 1 ভাগ কভার করে আর কি, ঠিক আছে, 1 ভাগ মানে এক্সপ্লেইন করা যায়, বাকিগুলো আর অ্যাবসেন্ট। তুমি যতটুকুই জানো সেটাকে ভাগ করে ফেলবা, টুকরা টুকরা করে ফেলবা যত বেশি পারো। এটা হচ্ছে শর্ট নোট, ছোট ছোট করে, অর্থাৎ সবকিছু থেকে একটু একটু করে আনবা এখানে, মানে পুরো ডিটেলস আনবা না। তোমাকে যদি কটন ফাইবার আমি লিখতে বলি, যেমন এখানে যদি আমি কটন ফাইবার দিতাম, তাহলে হিস্টোরিটা ছোট্ট করে 1 লাইনে একটা হিস্টোরি, তারপরে স্ট্রাকচার 1 লাইনে বলে দিতা যে এটা হচ্ছে সেলুলোজিক ফাইবার, হ্যাঁ, এটা আসে এখান থেকে, বা এটা আমরা কালেক্ট করি এই ফাইবার গুলো থেকে, বা এই কাল্টিভেশনের থেকে। এরপরে কাল্টিভেশন দিয়ে তুমি একটা ফ্লো চার্ট দিয়ে দিতে পারবে, কাল্টিভেশনের এই ফ্লো চার্টটা দিয়ে আমরা কাল্টিভেশন করি, নট ডেসক্রিপশনের দরকার নেই। এরপরে তুমি প্রপার্টিস এর মধ্যে ছোট্ট করে 2টা প্রপার্টিস, একটা ফিজিক্যাল কেমিক্যাল, পয়েন্ট আকারে এক এক করে, মানে অর্ধেক অর্ধেক করে লাইনের মধ্যে, হাফ হাফ লাইনের মধ্যে শেষ করে দিলাম, ঠিক আছে। লাস্টে গিয়ে অ্যাপ্লিকেশন দিলা 4-5টা ইউজ, অথবা তুমি ওটাকে যে আবার যদি ডিজাইন করতে পারো, হ্যাঁ, যে ড্রেসের মধ্যে, তারপরে মেডিকেল টেক্সটাইল। তার মার্কস ছিল মাত্র 4, তার মধ্যে 3টা দিছেন হচ্ছে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, 3টা দিছি এই যে তোমাদের সময়ের জন্য। 3টা দিছি তো সময়ের জন্য, টাইমের জন্য, এত মানে মানে বেশি দিতাম না আর কি, ঠিক আছে। তবে শর্ট নোট লেখার নিয়ম হচ্ছে এটা, মনে থাকবে। ওই একটা হইলে তখন এইভাবেই লেখা হইতো, কিন্তু ওই যে না না, অনেকগুলা দেখে একটা দিলে তো আসলে কোশ্চেনটার ই থাকে না। একটা দিতাম, অবশ্যই একটা দিতাম বা 2টা দিতাম, ঠিক আছে, কিন্তু ওই যে অপশনটা দিতে নিষেধ করছে, এই যে তোমাদের বুঝতেই পারতেছো, তারাই বলছে যে অপশন দেওয়া যাবে না। আগে যেমন তোমাদের এখানে কিন্তু কোশ্চেন আসতো 4টার মতো না, আমরা কিন্তু 4টা দিতাম, 3টা বলতে বলতাম, কিন্তু অপশন দিলেই বলতেছে অপশন দেওয়া যাবে না, বুঝতে পারছো। এই জন্য আসলে আমরা মানে দিতে চাইলেও দিতে পারতেছি না। 2টা দিতাম আসলে তোমাদেরকে আমি এই জন্য দিই নাই যে এখানে নাম্বারটা এখানে ফ্যাক্ট ছিল না, এখানে ফ্যাক্ট ছিল হচ্ছে তোমরা এখান থেকে এই 3টা টার্ম সম্পর্কে ভালোভাবে শিখছো কিনা, এটা ছিল আসলে মেইন অপশনটা, ঠিক আছে, যে তোমরা এই 3টা সম্পর্কে একটু পড়লা কিনা, এটাই আসলে দেখার বিষয়। কিন্তু অনেকেই দেখলাম যে সেম টাস্ক করছো,
একজন হয়তো বা একটু ব্যতিক্রম ট্রাই করছিল, একজন দুইজন, হয়তো ম্যাক্সিমাম হচ্ছে সেম, মানে একই রকম ভাবে তোমরা অ্যান্সার করছো। ওকে, যাই হোক, এটা সম্পর্কে আমরা আবার কনসিডার করবো। মার্ক মানে কেমন আসছে স্যার আমি তোমাকে আমাদের বলি, মানে? এখন হাইয়েস্ট মার্ক আছে এখন 19। আয় হায় স্যার, কি বলেন এগুলো? ঠিক আছে, তো আমরা এটা থেকে চেঞ্জ করবো আর কি। তোমাদের নাম্বার যেখানে যেখানে বাড়ানো যায় আমি আবার এখানে সবার খাতাগুলোই আবার চেক করবো। স্যার তবে কষ্ট কয়েকজনের করে আর বাড়াবেন কি করতে, আরো কমাই দেন স্যার। কমানো যাবে, বাট বাড়াইতে হবে। কমানো যাবে। ঠিক আছে, না আসলে ওই যে বললাম অনেকগুলো অপশন ছিল, যে সব জায়গার কারণে আসলে নাম্বারটা আমি দিতে চাইলেও দিতে পারতেছি না। আসলে তোমারটা মানে সঠিক ধরবো কি ধরবো না সেটাই আমি বুঝতেছি না, বুঝতে পারছো? কারণ তোমারটা সঠিক ধরলে আরেকজন এটা ভুল ধরতে হবে না, এটা তো সমস্যা। এখন তোমরা সবাই ভুল করছো, আবার একজন ঠিক করছে, তাহলে এখন তুমি বলো কি করবো? এখন ও তো সঠিক, ও তো ফুল মার্ক পায়, তুমি তো পাচ্ছ না। এখন ওকে আলাদা করতে হলে তোমাকে তো নাম্বার কম দিতে হবে, স্বাভাবিক না? নাকি দুজনকে সমান দিব, বলো? কি বুঝাইতে পারছি কথাটা? জি স্যার, স্যার কালকে মার্কস দিয়ে দিন এখন আমি স্যার। তোমাকে সাপোজ বড় বড় দুইটা মার্কের কথা বলি আমি, যেমন তোমার একের সি, হ্যাঁ, একের সির মধ্যে সবচেয়ে ভালো লেগছে যেমন আলী, আলী সবচেয়ে ভালো লেগছে অ্যান্সার। হাসান, ও অনেক ভালো মানে ট্রাই আপনি করছে এটা সম্পর্কে অ্যান্সার করতে, ঠিক আছে। বাকিরা অন এন এভারেজ, বাকিদেরকে আমি আসলে খুব সুন্দর বলতে পারবো না। এই দুইজনকে আমি দেখলাম যে না, ওরা ট্রাই করছে ওদের মতো করে সুন্দর করে লেখার জন্য, ঠিক আছে। এরপরে সুন্দর একটা কোশ্চেন ছিল কোনটা, যেমন রাইট চয়েস তো বললামই, আসলে তোমরা তো আসলে চয়েসই করতে পারলা না, কি করবা। আরেকটা কোশ্চেন কোনটাকে বলা যায়, আরেকটা কোশ্চেন যেটাতে সুন্দর মার্ক পাইছে এরকম কেউ, হ্যাঁ তোমার যেমন 2 এর এ, হ্যাঁ, এর মধ্যে অনেকের অ্যান্সার গুলো খুবই সুন্দর হয়েছে, ঠিক আছে। অনেকের অ্যান্সারই খুব সুন্দর হয়েছে, অর্থাৎ তুমি গতানুগতিক যারা অ্যান্সার করছো সেম ক্যাটাগরি, তার থেকেও তারা বেটার লিখছে, এরকম কয়েকজন আছে। যার কারণে ওখানে 4-এর মধ্যে দেখা যাচ্ছে 3.5 পর্যন্ত দেয়া গেছে। ইভেন এটাকে আমরা আর একটু বাড়াই দিব, মানে 4 দিয়ে দিব আর কি ওকে। আর বাকি যারা আছো, যারা 3 পাইছো, তাদেরকে আমরা 3.5 পর্যন্ত করে দিব, 0.5 পর্যন্ত পারবো, বাড়াই দেওয়া হবে এখানে, ঠিক আছে। মানে এই দুইটা মার্ক গুলো তোমাদেরকে ক্যাটাগরাইজ করে ফেলছি, ক্যাটাগরাইজ যেটাকে আমি বলি। আর এই যে দুইটা অ্যান্সার, একটা হচ্ছে ক্রিটিসাইজ, এফেক্ট এন্ড ইভালুয়েট, বুঝতে পারতেছো তোমরা কি অ্যান্সার দিছো এখানে, কিভাবে ট্রাই করছো তোমরা সেটা নিজেরাই বুঝতে পারতেছো। এখানে আমরা একটু নাম্বার হয়তো বা বাড়াই দিব, বাট মানে সঠিক অ্যান্সারটা আমরা এখানে খুব একটা পাই নেই বললেই চলে। মানে যেভাবে চাইছিলাম আর কি, যে হয়তো বা তোমরা পার্থক্যটা দিবা, যেটা আমরা বলছিলাম যে একটা ডাইং ডাইং এবং প্রিন্টিং এর মধ্যে পার্থক্যটা কি, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো কি, তো সেটা আসলে আসে না। তোমরা ওয়ার্ড গুলোকে ঠিক মতো খেয়াল করো না যে কোন ওয়ার্ডটা এখানে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এটা একটু খেয়াল করবে, তাহলে তোমার অটোমেটিক তুমি সঠিক অ্যান্সারে চলে যাবে। আর যদি গতানুগতিক অ্যান্সার দাও, যে সরাসরি মানে একটা নর্মাল যেটা শিখছো মুখস্থ করছো সেটাই অ্যান্সার দিচ্ছ, এখানে কিন্তু ভালো করা যাবে না, বুঝতে পারছি। আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম এই জন্যই, যাতে তোমরা ফিউচারে কোশ্চেন গুলো আরো ভালোভাবে বুঝতে পারো। কারণ তোমাদের তো এইসব ওয়ার্ড গুলো পরিচিত, আমি কিন্তু কোনো ওয়ার্ড চেঞ্জ করি নাই, এগুলো তোমাদের জানা ওয়ার্ড, ঠিক না। এই যে ওবি যে আমরা সিস্টেমে আছে সেটা কিন্তু তোমার জানা ওয়ার্ড গুলো, এমন কোনো ওয়ার্ড এখানে ইউজ করা হয় নাই যেটা আসলে তোমরা জানো না। কোশ্চেনের যেই ওয়ার্ড গুলো সিলেক্ট করতে বলছিল আমাদেরকে, এবং তোমাদেরকে তো চার্ট দিয়ে দেওয়ার কথা, আমি জানি না পাইছো কিনা, তোমরা চার্ট পাইছো না এগুলো? হ্যাঁ, তোমরা তো পাওয়ার কথা। জি স্যার, দেখাইছিল একদিন ক্লাসে। কেন একদিন? এই ওয়ার্ড তো মনে করো এই টেবিলটা সবসময় আমার কাছে থাকে, এই যে শুরুতেই, এই যে আমার ডেস্কটপের প্রথম ডেস্কটপেই থাকে সবসময়, দেখছো? ডেস্কটপেই থাকে আমার। আমরা এখান থেকে চয়েস করতেছি ওয়ার্ড গুলো, কারণ এই আমাদেরকে লিমিটেশন করে দিচ্ছে, বুঝতে পারছো? এই ওয়ার্ডের বাইরে আমরা যেতে পারবো না কোশ্চেন করার জন্য। এখন তোমার বুঝতে পারতেছো আমরা অনেক কিছু পড়াশোনা করতেছি, তার মধ্যে এই ওয়ার্ড গুলো মিলাইতেও কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, ঠিক আছে। এখন তোমরা যদি এই ওয়ার্ড গুলো মিনিং না বুঝতে পারো তাহলে তো সমস্যা। আমরা একটা কোশ্চেনের সাথে মিলাইতে পারি না তো, মানে সরাসরি আমরা মানে খুঁজে পাই না একটা ওয়ার্ড, দেখা যাচ্ছে
কোশ্চেন যেটা সেটার সাথে মিলে না, কারণ আমাকে মিলিয়ে আনতে হয় এখান থেকে ওয়ার্ড সম্পর্কে তোমাদের তো আর একটু মানে স্টাডি করা উচিত। কয়েকটা ওয়ার্ড, মাত্র অল্প কয়েকটা ওয়ার্ড, অনেক ওয়ার্ড আবার কমন ওয়ার্ড যেগুলো আবার লাগবেও না, অনেক ওয়ার্ড আছে তোমার আসলে কোনোদিন আমরা ইউজ হয়তো বা করতেও পারবো না। হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ব্যবহারও করা যাবে না, মানে আমাদের সাথে মিলবে না আর কি, আমরা মিলাইতে চাইলেও মিলাইতে পারবো না। আমরা যেমন ড্রয়িং করতে দিতে পারি না, অনেক জায়গায় আছে ড্র ড্র, হ্যাঁ, কিন্তু এখানে এখানে এমন একটা অবস্থা, মানে ড্র ওয়ার্ডটা আমরা দিতে পারতেছি না। তোমরা যদি একটু দেখো এখানে কি আছে, দেখো যদি ড্র আমরা ওয়ার্ড আনতে চাই, এই যে দেখো ড্র কনক্লুশন, মানে আমি যে ড্র দিব আঁকো, এটাও আমি সরাসরি দিতে পারতেছি না, এমন একটা মানে ঝামেলায় এখানে হয়ে যায়। এখানে বলছে ড্র কনক্লুশন, এখন ড্র কনক্লুশন একটা ওয়ার্ড আর ড্রয়িং করো একটা ওয়ার্ড, দুটো আলাদা বিষয়, মানে আমরা যেভাবে চাই সেভাবে দিতে পারি না। তখন আমাকে এই যে ইলাস্ট্রেট এই ওয়ার্ডটা চয়েস করতে হয়, ইলাস্ট্রেট করো। এখন ইলাস্ট্রেট বলতে যে আজ যেরকম মিনিং বুঝায় ওইটা সম্পর্কে কিন্তু সেরকম বুঝায় না, এটা শুধু আঁকতে বলতেছি আর কোথায় ইলাস্ট্রেট করতে বলতেছি, বুঝতে পারতেছো? শুধু আঁকলে কিন্তু শেষ, কিন্তু এখন আমাকে বলা হচ্ছে ইলাস্ট্রেট, এখন এটার মিনিংটা কিন্তু একটু ব্যাপক নর্মাল ইসের থেকে, ড্রয়িং এর থেকে। তো তোমাকে এই যে ডিফারেন্সিয়েট করা, যে এখানে ওয়ার্ডটা আছে না ডিফারেন্সিয়েট বিটুইন, এই ওয়ার্ডটা যেমন, ওই কম্পেয়ার ওয়ার্ডটা কিন্তু এরকম না। কম্পেয়ার যখন আমরা বলি তখন কিন্তু ওয়ার্ডটা ওইভাবে যায় না। কোথায় এখানে কম্পেয়ার? এই যে দেখো ক্রিটিসাইজ, হ্যাঁ ক্রিটিসাইজ ওয়ার্ডটা আছে। এখন যখন আমি ডেসক্রাইব দিতে যাই, ডেসক্রাইব দিলে এখানে চলে আসে এই যে এখানে ডিসকাস, এক্সপ্লেইন, এই ধরনের নর্মাল কথা চলে আসে। এই ওয়ার্ড দিয়ে আসলে কখনো তোমার এই টেকনিক্যাল টেক্সটাইলে কোশ্চেন করাটা খুব টাফ। ডিসকাস করো, এক্সপ্লেইন করো, মানে এক্সপ্লেইন ডিসকাস করতে গেলে তোমাকে না, এটা দুনিয়ার যাকে বলবা সেই অ্যান্সার করতে পারবে, বুঝতে পারছো? যা খুশি সে ডিসকাস করে দিবে, সমস্যা কি? এই এই হচ্ছে সমস্যা আর কি, কোশ্চেন গুলোর মানে প্যাটার্নটা বানানো খুব কঠিন হয়ে যায়। আশা করতেছি এখান থেকে আমরা হয়তো বা আরো মানে ফ্রি হইতে পারবো একটা সময়। এখন জানি না, আমাদের লিমিটেশন গুলো ফলো করে করে যেতে হবে। তোমাদের কাছে তো এগুলো কমন ওয়ার্ড হয়ে যাওয়ার কথা এতদিনে, তোমরা আর একটু কেয়ারফুল থাকা উচিত এই ওয়ার্ড গুলো বিষয়ে। তো এখন 19 থেকে আমি হয়তো একটা এভারেজ করছি, দেখা যাক 22-23 পর্যন্ত আমরা যাইতে পারি কিনা, ঠিক আছে? মানে আমরা নাম্বার আরো বাড়াই দিব আর কি তোমাদেরকে আপাতত, তবে নেক্সট টাইম এই ভুলগুলো করবো না, ঠিক আছে? যেগুলো বললাম এটা হচ্ছে প্রথম আলোচনা করা, কারণ অনেকদিন ধরে আমরা পরীক্ষা দিচ্ছি, একদিন পরীক্ষা দিয়ে আমরা আসলে তোমাদেরকে বলতে পারি নাই যে কিভাবে তোমরা অ্যান্সার করবা বা কোথায় ভুলগুলো আছে, আবার খাতাও তোমরা দেখে বুঝতে পারবা কিনা সেটাও একটা কথা। আমরা এই জন্য পুরোটাই একটু আলোচনা করে দিলাম যে আমরা আসলে কি রকম ভাবে কোশ্চেন গুলো সেট করছি এবং কি ধরনের অ্যান্সার গুলো এখান থেকে এক্সপেক্টেড। এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং লোয়েস্ট ছিল। কত আসছে স্যার? লোয়েস্ট জি স্যার। লোয়েস্ট মার্ক, লোয়েস্ট তো দেখি নাই। স্যার বলেন একটু, বলেই দেন স্যার, সবই তো বলে দিলেন। না, লোয়েস্ট আসলে এখন কথা হচ্ছে লোয়েস্ট, লোয়েস্ট মার্ক কেমনে বলবো, কারণ ফেল তো করানো যাবে না, তোমাদেরকে ফেল করালে তো ঝামেলা। এত কষ্ট করে যদি ফেল করো তাহলে তো সমস্যা, আমরা চাই না কেউ ফেল করো। লোয়েস্ট মার্ক কোথায় পাবো? লোয়েস্ট মার্ক এখন তো মানে কাউন্টিং করে একটু আগে হাইয়েস্টটা চেক করছি, কারণ একজন দুজন এ প্লাস না পেলে তো সমস্যা, বলে কি পড়াইলাম তাইলো নাকি এ প্লাস। এত ভুল অ্যান্সার দিলে তো এ প্লাস পাওয়া দেওয়াটাও কঠিন একটু। কয়েকজনের অ্যান্সার খুব সুন্দর হয়েছে, যেখানে আমরা চাইছিলাম যে ওরা কিভাবে অ্যান্সার করে, কয়েকজনকে আসলে সাধুবাদ না দিয়ে পারা যায় না, দে ট্রাইড দেয়ার বেস্ট। এরকম যদি সবাই ট্রাই করতা সবাই ভালো পাইতা, কিন্তু সবাই ট্রাই করো না, যার কারণে আসলে দেয়া যায় না। সবাই যদি ট্রাই করতে অবশ্যই সবাইকে দিতাম, কিন্তু সবাই ট্রাই করো না, সবাই চাইছো যে মানে একজনেরটা আরেকজন নিয়ে যেতে। ও যেভাবে দিছে ঠিক আছে ওর অ্যান্সার, আমিও দিয়ে দিই এইভাবে, বিষয়টা এরকম হয়ে গেছে। লোয়েস্ট, লোয়েস্ট কিভাবে বলা যায় তবে? লোয়েস্ট লোয়েস্ট মার্ক কিভাবে কাউন্ট করবো?
লোয়েস্ট মনে হয় 15। ঠিক আছে 15? হ্যাঁ কেন অবাক হচ্ছ? জি স্যার, খুবই অবাক স্যার, 15 কেন, এত হাইয়েস্ট কাছে? 19 হইলে লোয়েস্ট 15 কিভাবে আমি তো হবে? নাম্বার কাটি নাই, বললাম না নাম্বার তো কাটি নাই। এখন তুমি দেখে লিখলেও আমি তোমাকে নাম্বার দিচ্ছি, বুঝো না এই কথাটা? কি, কারণ তুমি তো আরেকজনকে তোমার নাম্বার পাইতে সাহায্য করছো। তুমি যে নাম্বারটা পাইছো সেটা আরেকজনও পায়, সেই ব্যবস্থা তুমি করে ফেলছো। ঠিক আছে, আর কিছু জিনিস বলতে আমি তোমাদেরকে বলি, এই কোশ্চেনটা তোমাদেরকে ফেল করানোর জন্য বানানো হয়নি। এই যে 1 নাম্বার, 1-এর এ, 1-এর বি, ফুল মার্ক পাওয়া কোনো বিষয়ই না, মানে 4-এ 4। 2-এর মধ্যে লাস্টের কোশ্চেনটা আমি ধরে নিয়েছিলাম ফুল মার্কস, মানে লাস্টের কোশ্চেনটা, বুঝতে পারছো? এই যে লাস্টের কোশ্চেনটা, এই যে 2-এর 3, আমি ধরে নিয়েছিলাম এটা ফুল মার্ক পাবো, মানে সেভাবে আমি আসলে ধরে নিয়েছিলাম। বাট আনফরচুনেটলি এটা বুঝতে পারিনি যে তোমরা আসলে এতটাই মিসিং করবে এটা। তারপরে যেমন এই যে 2-এর এ, এটাতে আমি 4-এ 4 ধরছিলাম, ভাবছি আমি ভাবি নাই যে এটার অ্যান্সারটা তোমরা এত পোর দিবা, মানে একেবারে জেনারেল, মানে গা ছাড়া ভাবে অ্যান্সার করবে আর কি। ঠিক আছে, এটা আমি আশা করিনি, কারণ এটা সম্পর্কে খুব সুন্দর 4টা ফাইবার সম্পর্কে, কারণ তোমরা তো অনেক ফাইবার পড়ছো। আমি আশা করি নাই যে তোমরা এত, মানে একটা ফাইবার সম্পর্কে যখন তোমাকে লিখতে বলবে, যদিও নাম্বার 1, বাট এটা সম্পর্কে একটু সুন্দর করে গুছিয়ে লিখতে, কারণ এগুলো নতুন ফাইবার, একেবারে নিউ ফাইবার যদি বলো, নতুন একটা ফাইবার, এটা সম্পর্কে মানুষের জানার আগ্রহ থাকবে প্রচুর। হ্যাঁ, তো তোমার নাম্বার 1, বাট তুমি কতটুকু আগ্রহ নিয়ে সেটা কাজ করছো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে আমি 4-এ 4 ধরতে চাচ্ছিলাম, তো এখন তোমাদেরকে 4-এ 4 অনেককেই দিয়ে দিব। ঠিক আছে, কারণ স্যার এটা ওই 1 মার্কস তো স্যার, কতটুকু যে লিখতে হবে এটাই স্যার হ্যাঁ সেটাই বুঝি। তো বলতেছি, 1 নম্বরে তো এখানে তো কোনো লিমিটেশন নাই, মানে লেখার মধ্যে কোনো লিমিটেশন নাই। অনেকে খুব সুন্দর করে লিখছে, প্রপার্টিস আলাদা করে লিখছো, ইউজ আলাদা করে লিখছো, আবার অনেকে কি করছে, মানে ও খাতাটার মধ্যে এমন ভাবে প্রেজেন্ট করছে আমি বুঝতেই পারতেছি না কোনটা প্রপার্টিস আর কোনটা ইউজ। ঠিক আছে, মানে আমি খুঁজেই পাচ্ছি না কোথায় শুরু করব কোথায় শেষ করব। এবার ওই যে বললাম দুজনের কথা, যে প্রথমে 2টা ফাইবার লিখছে, পরে 2টা আরেক জায়গায় নিয়ে গেছে, মানে অ্যান্সার আছে না নাই। তাহলে আমি 2 নাম্বার দিচ্ছি, বাকি 2 নাম্বার কিন্তু কেটে দিচ্ছি। কেন কেটে দিচ্ছি? কারণ ওই 2টা নাম্বার আমি ধরতে পারতেছি না 2-এর এতে আছে না 2-এর বিতে আছে অ্যান্সার। কথাটা বুঝতে পারছো? নাম্বার কিন্তু, মানে অ্যান্সার কিন্তু 2 জায়গায় চলে গেছে আলটিমেটলি। তোমাকে নাম্বার এখন 2 দেয়া ছাড়া কোনো উপায় নাই, কারণ এটার অ্যান্সারে তুমি কমপ্লিট না করেই আরেকটা অ্যান্সারে ঢুকে গেছো। ঠিক আছে, এখন আমি কি করব? তোমার ওখানে নাম্বার লেখা পরে আমি তোমাকে নাম্বার দিব? এটা তো হবে না, এই জন্য 2 নাম্বার কেটে দেওয়া হয়েছে। এই ধরনের ভুলগুলোকে অ্যাকসেপ্ট করা যাবে না। এখানে ফুল মার্কস, মানে এখানে 4 নাম্বার, এখানে ফুল, এখানে 4 নাম্বার, 4-4 কত 12। আর এখানে এখানে যদি দেখো, ক্রিটিসাইজ যদি করতে পারতা ভালোভাবে, ইভ্যালুয়েট যদি করতে পারতা, কারণ এগুলো তো খুব ছোট ছোট কোশ্চেন, ইজিলি নাম্বারটা চলে আসে। এই যে শর্ট নোট থেকে আমি কাটার জন্য রেডি ছিলাম, যে শর্ট নোট থেকে আমি নাম্বার কাটবো, প্রচুর কাটবো, মানে এখানে কোয়ালিটি ভেরি করার কথা। বাট এখানেও তোমরা দেখলাম যে জেনারেল একেবারে গতানুগতিক ধারায় চলে গেছে, মানে এটা যে একটা শর্ট নোট সেটা তোমরা কনসিডারই করো নি। ঠিক আছে, এই যে এই কোশ্চেনটা খুবই সুন্দর, মানে এখানে মার্কসটা পুরোটাই পাওয়া যায়। অন অ্যান অ্যাভারেজ তোমাদের হয়তো বা কেমন, আমি যদি বলি 25 থেকে, রেঞ্জটা হবে 25 থেকে 18। হ্যাঁ, এই ধরনের একটা রেঞ্জ হওয়ার কথা ছিল, যে খুব ভালো থেকে মিডিয়াম, মানে একেবারে ফেল না, মানে 10-12 এরকম তো আশাই করা যাবে না, কারণ এখানে অনেকগুলো কোশ্চেনই আছে যেগুলোর অ্যান্সার তুমি চাইলেও আসলে ঘুরাইতে পারবে না, অ্যান্সার গুলো যেভাবে হোক মিলে যাবে, মানে জিরো তুমি পাবা না কোনোভাবে। ঠিক আছে, এটাও কোশ্চেনের প্যাটার্নটা 2 দিক থেকে কভার করে আর কি। একদিকে ভালো স্টুডেন্টও খুঁজে পাওয়ার জন্য, আরেকদিকে হচ্ছে আমরা খারাপ স্টুডেন্টদেরকেও যাতে ফেল করতে না পারে, মানে সেই সাথে কোনোভাবে ফেল করতে না পারে, সেই ব্যবস্থাটা ওইখানে এনশিওর করা। ঠিক আছে, তো তোমরা এই জন্য অবাক হইলে কিছু করার নেই, এটার সিস্টেমটা ওইভাবে রাখা হয়েছে। এখন কথা হচ্ছে ওই যে রেঞ্জটা আমরা একটু দূরে নিয়ে যাব। এই যে তুমি এখন এখন 15 পাইতেছো, 15 থেকে
19 মানে 4 নম্বরের ভিতরে 19 কে আমরা একটু আরেকটু বাড়ায় নিয়ে যাব। 15টাকে যদি কনসিডার করতে পারি আমরা অবশ্যই এটা আরেকটু বাড়াবো। আর যদি কনসিডার না করি, অর্থাৎ কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেটা আমরা কনসিডার করবো না, আলটিমেটলি তুমি 15তে থেকে যেতে পারো, মানে তোমার নাম্বার নাও বাড়তে পারে। বিষয়টা এরকম, ঠিক আছে? তবে সবার খাতাই আমি আরেকবার চেক করবো, একটু সময় লাগবে, এই জন্য তোমাদের খাতা অনেক আগে দিতে পারতাম, আমি আসলে দেখাইনি, ইচ্ছা করেই দেখাইনি। তোমাদের খাতা সবার আগে কাটা হয়েছে 3টে ব্যাচের মধ্যে, যদিও তোমরা সবার শেষে পরীক্ষা দিচ্ছ, বাট তোমাদের খাতা কাটা হয়েছে সবার আগে, বাকিদেরটা পরে কাটা হয়েছে। কারণ তোমাদের ব্যাচটা হচ্ছে ইম্পর্টেন্ট, ডে ব্যাচ, এবং তোমাদের কোয়ালিটিটা একটু ইম্পর্টেন্ট। আমরা চাই না তোমাদের পারফরমেন্স লো হোক, আমরা চাই তোমাদের পারফরমেন্সটা আরো বেটার হোক। তোমাদের থেকে প্রত্যাশাও আমাদের অনেক বেশি, ঠিক আছে? রিঙ্কু পোলাটা কোথায়? রিঙ্কু আসো, ওর নামটা এখানে কি লেখা আছে? এই রিঙ্কু আসো নাকি? স্যার রিফাত ইসলাম স্যার, রিফাত। হ্যাঁ আসো। কি নাই? না স্যার, নাই স্যার। কেন নাই? স্যার ও কি করছে স্যার? আরে না, ও তোমাদের সিআর ছিল না, ও ছিল আর জিন্তু ছিল, ঠিক না? কবে স্যার ওরা সিয়ার ছিল? স্যার আমাদের সিয়ার তো ফাহিম আর জায়েদ। ফাহিম জাহেদ ওটা আমি এখন ধরবো না আর কি, আমার কাছে যে শেয়ার ছিল তাদেরকেই, মানে যাদেরকে আমি একটু বেশি চিনি আর কি। ঠিক আছে, ওকে যাক। আর বাকিরা সবাই তো আসোই, তো এর মধ্যে ওই যে বললাম, মানে তোমাদের ইসের মধ্যে, যেমন আমি একটা পরীক্ষা নিয়েছিলাম লাস্টে, মনে হয় তোমাদের একটা পরীক্ষা নিয়েছিলাম, সেলফ কি যেন, সেলফ কিসের উপর যেন নিয়েছিলাম, টাইটেলটা কি ছিল? একটা পরীক্ষা নিয়েছিলাম, মনে আছে তোমাদের? এই যে যখন আমি চলে আসছিলাম তার আগে, প্রাইজও তো দিছিলাম, জিন্তুনকে সহ আর কজনকে প্রাইজ দিছিলাম না? 2জনকে। জি স্যার, একটা পরীক্ষা নিয়েছিলেন। হ্যাঁ, জিন্তুন আর সাথে কে কে ছিল? ওই সাউন্ড যাচ্ছে? বাকি 2জন কি নাই এই ব্যাচে? আর স্যার ছিল তো এতক্ষণ, কোথায় ওরা? ছিল তো এতক্ষণ স্যার, হয়তো চলে গেছে। তো যাই হোক, মানে তোমাদের আরেকটু অ্যালার্ট হতে হবে, হ্যাঁ? আর নিজে থেকে লেখা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, নিজের থেকে লেখা, যেটা দক্ষতা অর্জন করা। এই অ্যান্সার দুটা খুবই ট্রিকি একটা অ্যান্সার ছিল, স্পিনিং এবং নন ওভেন ফ্যাক্টরি সম্পর্কে, যে নন ওভেন ফ্যাক্টরিতে ফোকাস করবো কিভাবে, খুবই সুন্দর একটা কোশ্চেন ছিল। এটা থেকে আমরা একটু বেশি চাইছিলাম তোমাদের থেকে, আসলে অনেক বেশি প্রত্যাশা ছিল এই অ্যান্সারটা সম্পর্কে। তো তোমাদের একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দিয়ে দিবেন, হ্যাঁ? কোশ্চেন আছে তোমাদের সবার কাছে? স্যার আশরাফ ছিল আর 9 ছিল আমার সাথে তখন। ওটা রেসপন্স করতেছে না, কে ছিল? হারাই গেছে। আচ্ছা, মানে সবাই তো আসো না? জি স্যার। ওকে, তোমাদের এই কোশ্চেন থেকে আমি একটা অ্যাসাইনমেন্ট দেই। এই যে 3 নাম্বার, 1-এর 3, হ্যাঁ, এই কোশ্চেনটা সম্পর্কে তোমরা সবাই একটা করে অ্যাসাইনমেন্ট রেডি করবে। ওই যে 10 মার্কের যে অ্যাসাইনমেন্ট থাকে, তোমাদের অ্যাসাইনমেন্টটা হবে ঠিক এটার উপরেই, স্যার ওই যে এটার উপরে গ্রুপ তোমরা অ্যাসাইনমেন্ট ওয়াইজ রেডি একটা করবে। ছিল, এটাই কি সেটা? কোনটা? গ্রুপ ওয়াইজ একটা স্যার অ্যাসাইনমেন্ট দিতে চাইছিলেন। হ্যাঁ, গ্রুপ ওয়াইজ দিতে চাইছিলাম, কিন্তু তোমরা আমাকে কোনো টপিকসই বলতে পারো নাই এতদিন পরে, মানে এতদিন হয়ে গেল। ঠিক আছে স্যার, এটা মানে একের সিটা তো স্যার মানে কয় হ্যাঁ, পেজের ভিতর বাকি কিছু আছে স্যার? 5 পিডিএফ পেজ, বা 5 ওয়ার্ড পেজের প্যাডে? মধ্যে লিখবা, 5 পেজ। 5 পেজ? আচ্ছা ঠিক হ্যাঁ, আছে স্যার। তবে এটার একটা শর্ত আছে, ঠিক আছে? কি শর্ত স্যার? তার ছোট্ট শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে
তোমাদেরকে আমি একটা আর্টিকেল দিব, সেটার মতো করে সাজায় লিখতে হবে। ওকে স্যার, আর্টিকেলটা তো অলসো একটু গ্রুপে দিয়ে দেন স্যার, আমরা একটু দেখি। স্যার রেফারেন্স হলে ভালো হয় স্যার, রেফারেন্স। হ্যাঁ, রেফারেন্সই তো বলতেছি। ওইটাই দিবে, আর আর্টিকেলে দিবে। আমার এখানে আছে কিনা দাঁড়াও, আমি একটু দেখে নিই আগে আমার কাছে আছে কিনা। স্যার পাস পেজ কি স্যার হাতে লিখে পাস পেজ নাকি টাইপিং পাস পেজ? না না, এটা মানে নরমাল একটা অ্যাসাইনমেন্ট, মানে তুমি মনে করো এটা চাকরির রিপোর্ট যেমন তৈরি করে ঠিক সেরকম আর কি। আচ্ছা, আমি এটা আর্টিকেলটা আছে কিনা আমার কাছে, আর্টিকেলটা মনে হয় এখানে নাই। আমি তোমাকে এটা মানে ওই একটা আর্টিকেল দিব, সেটার মতো করে সাজায় লিখবে আর কি। আচ্ছা, আছে আছে স্যার, আছে। তাহলে আমি তোমাকে একটু দেই, তোমরা আগে এটা পড়ো। আচ্ছা, আমি একটু এখানে তো প্রেজেন্ট করা যাচ্ছে না, এখানে প্রেজেন্ট করে দিই তাহলে স্যার ক্লাসরুমে দিয়ে দিন পিডিএফ হিসেবে। ক্লাসরুমে দিব না, এটা ফেসবুকে দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে স্যার। ক্লাসরুমে সরাসরি আমি জমা নিব আর কি, ওখানে জমা দিব না। আচ্ছা, এই যে এটা এটা একটু দেখো। সাপোজ এরকম একটা আর্টিকেল, হ্যাঁ, এই যে টাইটেল আছে, কে কে সাবমিট করতেছো, সুন্দর করে নাম, ইমেল অ্যাড্রেস, এরপরে অ্যাবস্ট্রাক্ট মানে একটা শর্ট রিপ্রেজেন্টেশন। শর্ট রিপ্রেজেন্টেশন মানে তুমি যে তোমার কথাগুলো রাখতেছো তার আগে এটার মতো করে একটু সাজাই নিবা। যেহেতু তোমরা মোটামুটি সবাই অ্যাপারেলের না, সবাই এখানে তো কেউ ওয়েট করছি না, হ্যাঁ, তাহলে তো সুন্দর হয়েছে। তোমার আর্টিকেলটা সুন্দর, এটা তোমাদের তোমাদের আর্টিকেল আর কি, তোমাদের গার্মেন্টস রিলেটেড। তবে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, আমি এখানে একটু বলি, প্রফেসর ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন, লেকচারার ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, বুঝতে পারছো? হ্যাঁ, কারা লিখছে আর্টিকেলটা? অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, আরেকজন হচ্ছে সাইকোলজি ডিপার্টমেন্টের। বুঝতেই পারতেছো তারা কি নিয়ে লিখছে? দ্য প্রবলেম অফ গার্মেন্টস ওয়ার্কার ইন বাংলাদেশ। বুঝতে পারছো বিষয়টা? আমাদের টেক্সটাইল তাদের গবেষণার বিষয়। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে একটা আর্টিকেল মানে টাইটেল দিচ্ছি, সেটা নিয়ে তোমরা এরকম একটা রিপোর্ট বানাবে। সুন্দর করে অ্যাবস্ট্রাক্ট থাকবে, একটা কিওয়ার্ড থাকবে, কি কি বিষয় তোমার বারবার রিপিট হচ্ছে, ছোট্ট একটা ইন্ট্রোডাকশন থাকবে, ছোট্ট, এত বড় না। স্যার ক্লাসরুমে দিয়ে দেন প্লিজ। হ্যাঁ, দিয়ে দিব তো, ক্লাসরুমে মানে ফেসবুক গ্রুপে দিয়ে দিব আর কি। স্যার ফেসবুক তো নাই। শোনো, একটু ইন্ট্রোডাকশনটা এভাবে সুন্দর করে একটা লিখবা, তোমরা যেভাবে তোমাদের কাছে ভালো লাগে। তবে এখানে একটু খেয়াল রাখবা, এই যে রেফারেন্স, তুমি যেখান থেকে ইনফরমেশন কালেক্ট করতেছো সেই রেফারেন্স গুলো সাথে সাথে লিখে দিবা। রেফারেন্স অবশ্যই তুমি কোথা থেকে কপি করতেছো সেটা, ঠিক আছে? মেথোডোলজি তোমার দরকার নেই, মেথোডোলজি বা এই ধরনের জিনিসগুলো তোমার দরকার নেই। যদি তুমি পারো তো দিতে পারো। তুমি তোমার রেজাল্টটা বা তোমার ডিসকাশনটা, এখানে রেজাল্ট না লিখে তুমি ডিসকাশন লিখবে, যে তুমি তোমার যে আলোচনা মেইন আলোচনাটা করতে চাচ্ছ সেটা তুমি এখানে পয়েন্ট আকারে বা অন্যান্য যেভাবে তুমি ভালোভাবে কি কি পয়েন্ট নিয়ে তুমি আলোচনা করতে চাও সেটা এখানে লিখবে। আর এখানে লাস্টে একটা ডিসকাশন দিছে, এটা না দিয়ে তুমি সরাসরি কনক্লুশন দিবা। কনক্লুশন মানে এইটা ডিসকাশন থাকবে প্লাস কনক্লুশন থাকবে, এই দুইটা জিনিস থাকবে। আর তুমি যে রেফারেন্স গুলো নিচ্ছ লাস্টে সেই রেফারেন্স সবগুলো এখানে অ্যাড করে দিবে। এখানে 5টা হোক, 10টা হোক, 4টা হোক, যেখান থেকে তুমি পড়াশোনা করতেছো, অর্থাৎ এটা সম্পর্কে, অর্থাৎ ওই টাইটেল রিলেটেড তুমি স্টাডি করতেছো যেখান থেকে, সেখান থেকে তুমি পড়ে লাস্টে ওগুলো অ্যাড করে দিবে। হয় লিঙ্ক হইতে পারে, ওয়েবসাইট হইতে পারে তোমার কোনো বই, হইতে পারে কোনো আর্টিকেল, এরকম একটা আর্টিকেল হইতে পারে, এরকম বিষয়গুলো তোমরা এখানে লাস্টে নোট করে দিবে, ঠিক আছে? তো মোটামুটি এভাবে সাজাবা। আর এইরকম কলাম করতে চাইলে করতে পারো, না চাইলে করবা না। এরকম 2টা কলামে তুমি ভাগ করতে পারো, যদি পারো দেখতে সুন্দর লাগবে। আর যদি না পারো সমস্যা নেই, তুমি নর্মালি একটা কলামে লিখতে পারো, 2 কলামের দরকার নেই। তাহলে এটা আমরা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা এই আর্টিকেলের মতো করে ওই যে যেটা দিলাম সেইটার উপরে লিখবা, মানে ফরম্যাট থাকবে এটা, এভাবে সাজাবা অ্যাসাইনমেন্টটা, মনে থাকবে? যেহেতু তুমি অলরেডি চিন্তা ভাবনা করছো এটা নিয়ে, টপিকস নিয়ে, আমরা এটা নিয়ে আরেকবার স্টাডি করব এবং আশা করবো যে এইভাবে কিভাবে একটা জিনিস লিখতে হয়, গুছিয়ে লিখতে হয়, সেটা তোমরা এখান থেকে শিখতে পারবে। এবং তোমাদের যে সামনে তোমাদের তো চলে আসবে, থিসিস চলে আসবে,
প্রজেক্ট ওয়ার্ক চলে আসবে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট চলে আসবে। ওই কাজটাও এটা যদি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে করো অনেকখানি শিখতে পারবে। ঠিক আছে, মানে রুলসটা তুমি এখান থেকে শিখতে পারবে। তবে অনেক কোনো কোয়েশ্চেন আছে, অনেক অ্যাবস্ট্রাক্ট কিভাবে লিখতে হয়, ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়, হ্যাঁ কিওয়ার্ড কিভাবে সিলেক্ট করতে হয়, এরকম কয়েকটা কোয়েশ্চেন আছে যেগুলো আসলে না জেনে করাটা বোকামি। তো এটা আমি আশা করবো যে তোমরা আস্তে আস্তে নিজেরা শিখতে থাকবা, নিজেদের কোয়ালিটি বাড়াতে থাকবা, প্লাস এইভাবে একটা আর্টিকেল লিখতে হয় কিভাবে সেটাও তোমরা নিজেদেরকে ওইভাবে তৈরি করবা। যেই গ্রুপটা তৈরি করবা, আমি কিন্তু তোমাদেরকে কোনো গ্রুপ করে দেই নাই, যেভাবে গ্রুপটা তোমরা তৈরি করবা সেটা যাতে তোমরা ওই যে থিসিস করার সময়ও তোমরা সেভাবে গ্রুপ থাকো, প্রজেক্ট করার সময় সেভাবে গ্রুপ থাকো, ওইভাবে হলে বেটার। বুঝতে পারছি? মানে তোমরা স্যার এটা আমাদের ইন্ডিভিজুয়াল হবে না, মানে গ্রুপ ওয়ার্ক নাকি? হ্যাঁ গ্রুপ ওয়ার্ক হবে। ঠিক আছে, ও আচ্ছা। একজন শুধু অ্যাবস্ট্রাক্টটা গুছাই লিখলা, একজন ইন্ট্রোডাকশনটা লিখলা, একজন ডিসকাশনটা লিখলা। ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ কাজগুলো তোমরা ভাগ করে নিলে সেটা বেটার। Yes. আর যদি বলো যে না একজনের উপর দিয়ে আমরা সবাই মাথা ভাঙা খাবো, এটাও তোমাদের ব্যাপার, যে আসলে তোমরা কিরকম। আচ্ছা যাক, তাহলে আমরা কয়জনের গ্রুপ? 5 জন বা 6 জন, 6 জন করে করো, কারণ 30 জন আছো তোমরা, টোটাল 30 জন, 6 জন করে করলে 5টা গ্রুপ হবে, আর 5 জন করলে 6টা হবে। এপিএস সিস্টেম বা এই টাইপের কোন ফরম্যাট নাকি একদম জেনারেলি? আরেকবার বলো। স্যার জেনারেলি তো স্যার যেভাবে আছে হুবহু এইভাবেই সাজিয়ে দিতে হবে, এমনিতে কোনো ফরম্যাট তো আর ফলো করতে হবে না। না না, ফরম্যাট বলতে আমি বলছি যেমন ওই যে প্রথমে থাকবে টাইটেল, তারপরে কে কে লিখছো, হ্যাঁ ইমেল অ্যাড্রেস, তারপরে অ্যাবস্ট্রাক্ট, তারপরে কিওয়ার্ড, ইন্ট্রোডাকশন। বুঝতে পারছো? এইভাবে যাবে। মানে তোমাকে যদি আমি এমনি বলতাম যে এমনি লেখো, তাহলে তো তুমি সরাসরি এখানে একটা ডেসক্রিপশন লিখে দিয়ে বসে থাকবা, সরাসরি ডেসক্রিপশন লিখবা না। ঠিক আছে? জি স্যার, ছুটি দেন স্যার। আজকে তো আমরা পড়তে চাইছিলাম আর পড়তে পারলাম না আর কি, আমাদের টপিকস একটা দেয়া স্যার ছিল। একবার আবার 2:50 ক্লাস আছে স্যার, একটু লাঞ্চ টাঞ্চ করে আসতাম। ওকে ঠিক আছে, লাঞ্চ করো। তাহলে স্যার আমরা অ্যাটেন্ডেন্স শোনো, কালকে যদি আমি না পারি, পরের দিন হইলেও আমি কিন্তু মানে তোমাদের মার্কস গুলো দিয়ে দিব। ঠিক আছে, তোমরা একটু কাইন্ডলি যোগ করে দেখবা যে তোমার নাম্বার গুলো যোগ করা ঠিক আছে কিনা। স্যার কালকে দিয়ে দিন। কালকে পারবো না, কালকে তো মানে তোমার তো 3 গ্রুপের খাতা, বুঝতে পারছো? স্যার সমস্যা নেই স্যার, আস্তে ধীরে দেন, একটু বাড়াই দিন তাইলেই হবে। না আমরা একটু তোমাদের খাতাগুলো আবার রিভাইজ করতে হবে, মানে এখন দিলে তো 19 পাবা, তোমার খাতা একটু রিভাইজ করে দেন, আমি যাদেরকে একটু বাড়াইতে পারি ওদেরটা বাড়াই দেওয়া হবে। ঠিক আছে স্যার 19 কে পাইছে নিশাদ? এটা বলা যাবে না।